আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বউ সাজিয়ে রাখা জিনিস না, ভোগ করার জিনিস। একটা ছেলে বিয়ে করে কেন? অবশ্যই ফিজিক্যাল সম্পর্কের জন্য। আমিও তার ব্যতিক্রমে যাব না। সিগারেটের ধোঁয়া ওড়াতে ওড়াতে বন্ধু মহলে কথাটা বলে শাহরিয়ার আদনান শেখ। তার সামনে বসে থাকা তার বন্ধু মহলের সদস্য সেজান মোহিত জবাব দেয়, নারী হলো কোমলমতি শিশুদের ন্যায়, যত্নে আর আদরে রাখলে তোকে দেবতার মতো মাথায় তুলে রাখবে। ভোগ করা, খুব বিশ্রী শোনায় বাক্যটা। সেজানের কথায় বাকিরাও হেসে মজা নেয়। তাদের মাঝে নির্মাণ জবাব দেয়, আরে ভদ্র ছেলে, এত ভদ্র হয়ে কি করবি সোনা? আদনান যা বলেছে সেটা শোন। তোর বউকে কি তুই সাজিয়ে দেখবি নাকি শালা? মুহূর্তে হাসি ঠাট্টায় মেতে ওঠে 3 জন যুবক এবং 2 জন যুবতী। তাদের বন্ধু মহলের সদস্য সংখ্যা 5। এর মাঝে সেজান কিছুটা নম্রভদ্র ছেলে হলেও বাকিরা সম্পূর্ণ উল্টো। মেয়েবাজি করা, নেশা করার ট্যাগ দেওয়া, ইপটিজিং তো আছেই বটে। সেই সাথে মাসে মাসে প্রেমিকা চেঞ্জ করা, এই তো তাদের কাজ। আদনান হাতে সিগারেটটা মাঠে বিস্তৃত সবুজ রঙের ঘাসের উপর ছুঁড়ে ফেলে। সিলভার রঙের ঘড়িটার সময় দেখে। বাকিরা কথা বলছে একটা টপিক নিয়ে। আদনান সবার উদ্দেশ্যে বলে, আমি গেলাম এখন। আদনানের কথায় ইশাদ বলে ওঠে, এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছিস? তারা দেখিয়ে আদনান জবাব দেয়, কাজ আছে। তখন নির্মাণ জবাব দেয়, নতুন পাখি পেয়েছিস নাকি? আদনান হেলমেট পরতে পরতে বাইক স্টার্ট দেয়। নির্মাণের কথা কানে নেয়নি সে। ভার্সিটির গেট পেরিয়ে নিজ গন্তব্য রওনা হয় সে। মাঘের শেষের দিক, ফাল্গুনের ধরিয়ায় তপ্ত দুপুরে অবসন্ন দেহ এবং উদাসীন মন নিয়ে কলেজ গেটের বাইরে পা রাখে একজন অষ্টাদশী রমণী। এখন চারপাশ ধুলাবালিতে পরিপূর্ণ। রাতে মৃদু শীত পড়লেও দিনের বেলায় তার ব্যতিক্রম। চারদিকে তপ্ত রোদে খা খা করে ওঠে। সেই সাথে ধুলোবালি তো আছেই বটে। এই সময়টা তার ভীষণ অপছন্দ। সে অপেক্ষায় কবে তার প্রিয় বসন্ত আসবে। ফাল্গুন মাসে প্রকৃতি যেভাবে রূপ বদলে রম্য হয়ে ওঠে, একবারে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। বসন্তের প্রকৃতি স্নিগ্ধ ও পবিত্রতার মোহনীয় আবেশে পরিপূর্ণ থাকে। রিক্ততার দৈন্য বেশভূষা পরিধান করে প্রকৃতি বসন্তের ছোঁয়ায় সিক্ত হওয়ার প্রতীক্ষায় বিভোর থাকে। কেননা বসন্তের আগমনে ধরাতলে ফুল ফোটে, পাখি গান গায়, বাতাসে আমের মুকুলের গন্ধ চারদিকে মমা করে ওঠে। নবপল্লবে শোভিত হয় বৃক্ষরাজি। প্রকৃতি যেন ফাল্গুনের প্রেমে পড়ে বারবার। কি যে এক সুপ্ত অনুভূতি। শুভ্ররাঙা কলেজ ড্রেসটাও যেমন ধূসর রং ধারণ করেছে উদাসী মন। কিন্তু একটা গাড়িও পাচ্ছে না দেখে মহাবিরক্তির চোখে মুখে এসে ভর করে। ছুটির সময় সবসময় এরকম হয়। সব স্টুডেন্টের উপচে পড়া ভিড় গাড়ির জন্য। একে যে যেভাবে পারে গাড়িতে উঠে চলে যায়। মাঝে মধ্যে তাড়াতাড়ি গাড়ি পায়, মাঝে মধ্যে অনেক দেরি হয়। অন্যদিকে পেছন থেকে দৌড়ে আসছে আরেকজন রমণী, হাতে দুটো মোটাসোটা বই, খুব সম্ভবত জীবন বিজ্ঞান এবং রসায়ন বই। পরিশ্রান্ত শুষ্ক গোলাপি রাঙা ওষ্ঠ নাড়িয়ে মেয়েটা ডাক দেয়, ইলমা, এই ইলমা। নিজের নামের উচ্চস্বরে উচ্চারণ শুনে ঘাড় ঘুরিয়ে তাকায় ইলমা। চোখ মুখে থাকা বিরক্তি লুকিয়ে ফেলার বৃথা চেষ্টা করে সে, কিন্তু লুকাতে অক্ষম হয়। তখন হাঁফাতে হাঁফাতে ইলমার পাশে এসে দাঁড়ায় প্রীতি। প্রীতিকে দেখে ইলমা অনাবিষ্ট ভঙ্গিতে বলে, একটাও খালি গাড়ি পাচ্ছি না, কি যে একটা ঝামেলায় আছি। ইলমার কথায় প্রীতি রসিকতার স্বরে জবাব দেয়, তোর ভাইকে বল বাইক নিয়ে আসতে, তাহলেই তো অপেক্ষা করতে হয় না। সাথে সাথে ধুম করে কিল পড়ে প্রীতির পিঠে। ইলমা চিবিয়ে চিবিয়ে জবাব দেয়, কতবার বলেছি ওই অসভ্যের কথা মুখে এনে মুখটা নষ্ট করবি না। কোনো ভালো মেয়ে তার বাইকের পেছনে বসা তো দূরে থাক, ওর মুখটাও দেখতে চাইবে না। কিছুটা বিরক্তি নিয়ে জবাব দেয় ইলমা। ইলমার বিরক্তি দেখে প্রীতি মলিন হাসে। সেই মলিন হাসি ইলমার চোখ এড়ায়নি। দুজনের চোখে মুখে নিষ্ক্রিয়তা জমেছে। ইলমা একটা খালি অটো দেখতেই থামায়। দুজনে পাশাপাশি বসে রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে তেমন আলোচনা না হলেও টুকটাক কথা হয়েছে। প্রীতির বাসা কলেজ থেকে খানিক দূরে, ইলমার বাসা কাছাকাছিতে। সেজন্য প্রীতির আগে তাকে এই অটো থেকে নামতে হয়। ভাড়া মিটিয়ে ত্রস্ত পায়ে হাঁটা ধরে ইলমা। মেইন রাস্তা থেকে আরেকটা সরু পিচঢালা রাস্তা দিয়ে বাড়িতে প্রবেশ করতে হয়। 4 তলা বিশিষ্ট রঙিন দালান দাঁড়িয়েছে বাড়ির প্রবেশদ্বারে সরু রাস্তা শেষে। সেই 4 তলা বিশিষ্ট দালানটি ইলমাদের।
তার বাবা এবং জেঠু সম্মিলিতভাবে বাড়িটি তৈরি করেছে। যৌথ পরিবার তাদের, জমি জমা ব্যবসা সবই একসাথে। এখনো ইলমা নিচতলায় প্রবেশ করে, উপরের বাকিরা 3 তলা ভাড়া দেওয়া আছে। নিচতলায় তাদের পুরো পরিবার থাকে। ইলমাকে দেখে তার দাদি ফরিদা পারভিন আওয়াজ তুলে বলে, যারা তাড়াতাড়ি গোসল দিয়ে আয়, তোর পছন্দের খাওয়ান বানাইছি আজকা। তৃপ্তি হেই কোন সময় আইয়া পড়ছে, তোর এত দেরি হইল কেন? ইলমা খানিক বিরক্তি নিয়ে জবাব দেয়, আই দাদি, জেরা কি জেহেরা বলতে পারো না? না হলে ইলমা ডাকবা। তাড়াতাড়ি আয় তো যারা, এত কথা কইস না। ইলমা হতাশ ভঙ্গিতে নিজের কক্ষে প্রবেশ করে। কাঁধের ব্যাগ এবং হাতের বই দুটো টেবিলের উপর রেখে চেঞ্জ করে গোসল করতে চলে যায়। ভেজা চুলগুলো গামছা দিয়ে পিটিয়ে খাটের একপাশে বসে রুমের দিকে চোখ বোলাতেই একরাশ বিরক্তি এসে ভিড় করে। কি অগোছালো হয়ে আছে তার রুমটা, কেউ একটু গুছিয়েও রাখে না। ভাবনা প্রকাশ করার আগে পেটের ক্ষুধা অনুভব হয়। তড়িঘড়ি লিভিং রুমটায় আসে। তার দাদি ফরিদা খাবার রেডি করে বসে আছে তার জন্য। ইলমা মলিন হাসি দিয়ে চেয়ার টেনে পা উঁচিয়ে বসে। খাবার শেষ করতে ফরিদা পারভিন পায়েসের বাটিটা এগিয়ে দেয়। পায়েস দেখে সব বিরক্তি যেন নিমেষে উদাও। ইলমা বেশ তৃপ্তি সহকারে পায়েস খাচ্ছে। ফরিদা পারভিন মুগ্ধ হয়ে তার খাওয়া দেখছে। খাওয়া শেষ পর্যায়ে আসতে ফরিদা পারভিন বলেন, হ্যাঁ রে যারা, কিরম হয়েছে পায়েস? দাদি অনেক মজা হয়েছে। ফরিদা পারভিন চিন্তিত ভঙ্গিতে বলেন, আদনানটাও এখনো আইলো না, সারাদিন বাইরে বাইরে কি খায় কে জানি। সাথে সাথে ইলমার মুখশ্রীর রং পরিবর্তন হয়ে যায়। ফরিদা পারভিন এটো প্লেট নিয়ে কিচেনে যায়। ইলমা অলস ভঙ্গিতে উঠে দাঁড়াতে আগমন ঘটে পরিবারের কুপুত্র শাহরিয়ার আদনান শেখের। হাতের চাবির গোছা ঘোরাতে ঘোরাতে এগোচ্ছে সে। আদনানকে আসতে দেখে বিরক্ত হয় ইলমা। এই লোক যেদিকে যাবে সব মুখ করে তুলবে। ইলমাকে দেখিয়ে চোখে মুখের ভাব পরিবর্তন করে আদনান। ক্লান্ত মুখশ্রীতে এক চিলতে হাসির আগমন ঘটে। ইলমা আদনানের হাসির দিকে তাকিয়ে মুখ বাঁকায়। আদনানের দৃষ্টিতে আসে সেই মুখ বাঁকানো। হাত উঁচিয়ে বলে, এই মিরিচার বাচ্চা, আরেকবার মুখ বাঁকা করলে স্কচ টেপ লাগিয়ে দেবো। সবার থেকে নিজের নামের এমন বিকৃতি ইলমার ধৈর্য বাঁধ ভেঙে যায়। তেজি স্বরে জবাব দেয়, ওটা মেলিচা না, মেলিসা। তোর নামটা তোর মতোই কঠিন। মুখ ফিসকে কথাটা বলে আদনান। ইলমা আরেকটু চিবিয়ে চিবিয়ে বলে, আজকে কোন দুনিয়া উদ্ধার করে এসছো শুনি? নিশ্চয়ই ভার্সিটিতে কোনো মেয়েকে র‍্যাগ দিয়েছো, নাকি রাস্তায় কাকে ইভটিজিং করেছো? ইলমার কথায় আদনানের মুখভঙ্গির পরিবর্তন আসে। বাইকের হেলমেট নিয়ে সামনে এগোয় কোনো প্রত্যুত্তর না দিয়ে। ইলমা তার যাওয়া দেখে বলে, লজ্জাও করে না? সাথে সাথে তেড়ে আসে আদনান। তাতে খানিকটা ভয় পায় ইলমা, কিন্তু নিজের ভয় প্রকাশ করে না। আদনানও তার গায়ে হাত তুলতে গিয়েও তোলে না, বাসখাই কণ্ঠে শুধায়, মিরিচার বাচ্চা, আজে বাজে কথা বলে খবর আছে বলে দিলাম। তখন সেখানে উপস্থিত হয় তৃপ্তি। রাগে ঝাঁঝালো কণ্ঠে শুধায়, ইলমা আজেবাজে কিছুই বলেনি। তুমি তো পাড়ার বখাটে ছেলে, এটা সবাই জানে। মেয়েদের ইফটিচিং করে র‍্যাগ করা তোমার নিত্যদিনের কাজ। বাপের নাম বেছে পাতি নেতা সাজা। তোমারও বোন আছে, ভুলে গেছো? কথাটা শেষ হতে না হতে আদনান হাতে থাকা চাবির গোছা তৃপ্তির দিকে ছুঁড়ে মারে। তৃপ্তি ইলমা পাশাপাশি দাঁড়িয়েছিল। তিতাসের রাগ দেখে দ্রুত সরে গেলে ছুঁড়ে মারা চাবির গোছা গিয়ে ইলমার কপালে ঘেঁষে। সাথে সাথে ইলমা দুহাত চলে যায় কপালে। আদনান এখনো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তৃপ্তির প্রাণে। তার মাঝে কোনো রকমের পরিবর্তন নেই। তৃপ্তি ইলমার হাত সরাতে দেখে কপাল লাল হয়ে গেছে। তখন চিৎকার করে সবাইকে ডাকে তৃপ্তি। ছুটে আসে ফরিদা পারভিন এবং মধ্যবয়স্ক দুজন মহিলা। আদনানকে দেখে বিরক্ত হয় দুজন মহিলা। তখন ইলমার রাগে ক্ষোভে জবাব দেয়, দিন দুপুরে মাতাল হয়ে এসেছে তোমাদের বাড়ির গুণধর পুত্র। দেখো আমার কপালে চাবির গোছা ছুঁড়ে মেরেছে। তখন আদনান চেঁচিয়ে বলে, এই মিরিচার বাচ্চা, যত বড় মুখ নয় তত বড় কথা। ওকে আর তৃপ্তিকে মুখ বন্ধ রাখতে বলবে। এইসব প্যান প্যানে আমি বিরক্ত হই। মিলিচা, তোর ধারণা নেই তোর সাথে আমি ঠিক কি করতে পারি। মুড নষ্ট। তখন আদনানের আম্মু ঈশিতা জবাব দেয়, আওয়াজ নিচু করো বেয়াদব ছেলে, লজ্জা করে না? বাইরে মাস্তানি করে ঘরেও শুরু করেছো। আজকে তোমার বাবা আসুক, এসবের একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। এত টাকা পয়সা খরচ করছি বেয়াদব অসভ্য মাস্তান ইফটিজার তৈরি করার জন্য। নিজের তো মান সম্মান নেই, পরিবারেরটাও খোয়ানোর ধান্দা। তোমাকে দেখে ছোটটাও খারাপ হচ্ছে। ঈশিতার কথায় তৃপ্তি অভিমানী স্বরে বলে, তোমার ছেলের জন্য কলেজ যেতে মন চায় না, লজ্জা হয় লজ্জা। তৃপ্তির আহত কণ্ঠ ইলমার বুকে এসে সূচের মতো করে বিঁধে।
ঈশিতা মেয়ের দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নেয়। সবার মনে একটা চাপা অভিমান রয়েছে। আদনানকে নিয়ে সবার একটা দীর্ঘশ্বাস, যে কতটা ভয়াবহ সেটা কি টের পায় আদনান? এর পরিণতি কি হবে ভাবে তো ছন্ন ছাড়া ছেলেটা। নেশায় বুধ হয়ে থাকা ছেলের আবার ভাব, তাকে নিয়ে এক একবার ঝামেলা লাগলে শব্দ পেরিয়ে যায় সমাধান হতে। সবার মনে একটা ঘৃণা বিতৃষ্ণা জন্মেছে। এই ছেলের পরিবর্তনের নামগন্ধও নেই। সবার মুখ থমথমে। তখন ফরিদা বলে, যারা ওরে লাড়া দিতে গেলি কেন? এখন গর্ডার ভিতরে অশান্তি করব। তখন ঈশিতা গর্জন দিয়ে বলে, লাড়া দেওয়া লাগে নাকি? ও তো সবসময় খ্যাপা কুকুর হয়েই বাড়ি আসে। দেখেননি ইলমার কি অবস্থা করেছে? আদনান চোখ মুখ শক্ত করে ইলমার দিকে তাকায়। আদনানের চাহনি দৃষ্টিতে আসলেও পাত্তা দেয় না ইলমা, বরং তার জেঠিমাকে শান্ত হতে বলে। আদনান কোনো কথা না বলে ভেতরে চলে যায়। তার পেছন দিয়ে তৃপ্তি নিজের রুমে চলে যায়। ইলমার কপালে ওষুধ ঢেলে দেয় ঈশিতা। কিছু বলার মতো ভাষা তার নেই, শুধু দীর্ঘশ্বাস ফেলা ছাড়া। ইলমা নিজেকে সামলে নেয় সোফায় বসে টিভি দেখার জন্য। হানি বানির কার্টুন লাগিয়ে সেটাই উপভোগ করতে থাকে। ভুলে যায় আদনানের করা আঘাত, জানে সন্ধ্যায় আরেক দফা ঝামেলা হবে বাড়িতে। আদনানের কথা ভেবেই দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এখানে বেশ নামডাক আছে ইলমাদের পরিবারের। তার জেঠু এখানকার চেয়ারম্যান, বেশ সম্মানিত ব্যক্তি। ইলমার বাবা নিজেও একজন আইনজীবী, কিন্তু তাদের পরিবারের বড় ছেলে আদনান না বাবার মতো হয়েছে না চাচার মতো। সে কার মতো হয়েছে অজানা। এই পরিবারে কেউই তার মতো এতটা উচ্ছৃঙ্খল না। ভার্সিটি গিয়ে কি উদ্ধার করে কে জানে। উচ্ছৃঙ্খল চলাফেরা, ইফটিচিং, মাস্তানি, মাঝে মধ্যে ক্লাবে গিয়ে মদ গিলে আসে, এই তো তার নিত্যদিনের রুটিন। কারোর সাথেই তেমন ভালো আচরণ করে না, কথাও তেমন বলে না। তবে ইলমার সাথে মাঝে মাঝে দুদণ্ড কথা বলে, তাতেও ঝামেলা লেগে যায়। একটু আগেও তার ব্যতিক্রম হয়নি। কারণ ছাড়াই নাম নিয়ে ব্যঙ্গ করবে। তার পুরো নাম জেহরা ইলমা মেলিসা, কিন্তু এক একজন এক একটা ডাকে। কেউ ইলমা, কেউ জেহেরা, একমাত্র আদনান তাকে মেলিসা বলে ডাকে। এই নামের উচ্চারণ পরিবর্তন হয়নি এখন অবধি, যেটা নিয়ে প্রায়শই ঝগড়া লাগে আদনানের সাথে। কিন্তু লাট সাহেব এটার নির্দিষ্ট কারণ বলতে পারে না, শুধু ইলমার কড়া কথা শোনে, মাঝে মধ্যে প্রত্যুত্তর করে। এত সুন্দর সবকিছু, চাইলেই জীবনটা সুন্দর করে সাজানো যায়, অথচ আদনান বোঝে না, নিজের মর্জি মতো যা তা করে বসে। মাথায় তীব্র যন্ত্রণা হচ্ছে, সেজন্য ইলমা উঠে দাঁড়ায়। নিজের রুমের দিকে পা বাড়াতে আরেকবার আদনানের মুখোমুখি হয়। ফরিদা পারভিন নাতিকে বসিয়ে বসিয়ে খাবার খাওয়াচ্ছেন। ইলমা সেদিকে একবার তাকিয়ে নজর সরিয়ে নেয়। আদনানকে কেমন নম্রভদ্র লাগছে, কিন্তু ও এরকম একদমই নয়। একবারে খ্যাপা কুকুরের থেকেও জঘন্য। দুদিন পর পর অশান্তি লেগেই থাকে এই ফ্যামিলিতে। ভাবলেই বিরক্তি চলে আসে। কবে যে এই বাড়ি ছাড়তে পারবো সে অপেক্ষায় দিন গুনছে সে। নিজের কল্পনাকে বিদায় দিয়ে রুমে এসে শুয়ে পড়ে ইলমা। দালানের চারপাশে গাছগাছালি আছে, সামনে সবুজ ঘাসে আচ্ছাদিত খোলা মাঠ। জমিটা তাদেরই, এখনো বিল্ডিং এর কাজ ধরেনি। পাশে আবার আরেকটা জমি, সেখানেও সারি সারি বড় দালান দাঁড়িয়ে আছে। মাঝে মধ্যে ব্যালকনি থেকে সামনের খোলা মাঠটায় নজর রাখে ইলমা। নিচতলার সবচেয়ে সুন্দর রুমটা ইলমার দখলে। তার রুমের ব্যালকনিতে ঠান্ডা শীতল বাতাস আসে। সেই বাতাস নিঃশব্দ অনুভব করে ইলমা। প্রকৃতির সাথে তার সে কি মিল, একজন প্রকৃতি প্রেমী সে। 7টার দিকে ইলমার রুমে আসে তার বাবা ইনান শেখ। এসেই ঘুমান্ত ইলমা শিউরে বসে। মাথায় হাত বুলিয়ে দিতে না দিতে ফোলা কপালে নজর যেতে আটকে ওঠেন তিনি। কে আঘাত করেছে তার মেয়েকে? ফাইজা। কিন্তু আজকাল তো ইলমাকে নিয়ে এসে মাথা ঘামায় না। বাকি সদস্যদের উপস্থিতিতে ইলমার গায়ে হাত তোলার সাহসও তার নেই। তাহলে এরকমটা হলো কি করে? নিজের আকাশ কুসুম ভাবনার সমাপ্তি টানার জন্য আদুরি কণ্ঠে বলেন, মা, ইলমা উঠো মা, পড়তে বসবে না? বার কয়েক ডাকার পর ইলমা চোখ মেলে তাকায়। বাবাকে দেখে মনটা ভালো হয়ে যায় তার। কি আদুরে এবং মিষ্টি করে মা বলে ডাকে। ইলমা নড়ে চড়ে বসতে ইনান শেখ প্রশ্ন করেন, কপালে কি হয়েছে মা? দরজার সাথে ধাক্কা খেয়েছে আব্বু। কাপা কাপা গলায় কথাটা বলে ইলমা। এ প্রথম তার আব্বুকে সে মিথ্যে বলেছে। এখন সত্যিটা বললে হাউকাও বেঁধে যাবে। শুধু তার আব্বু না, তার জেঠু আদনানের হালত টাইট করে দিবে। সেই ঝামেলা চলবে 1 সপ্তাহ জুড়ে। অশান্তি আর অশান্তি। ইনান শেখ মেয়ের কথায় খুশি হননি। কণ্ঠস্বরে গম্ভীর্যতা টেনে জবাব দেন, দেখে শুনে চলতে হয় মা, দেখো কপালের কি অবস্থা। আরে আব্বু, কিছু হবে না, সকাল হলেই ঠিক হয়ে যাবে। না না, আমি কিছু শুনতে চাই না। আব্বু, আমার ফুলের গায়ে দাগ লাগেনি, দাগ লেগেছে আমার কলিজায়। ইনান সিংহের কথায় ইলমা মৃদু হাসে। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, পড়তে হবে তো, ফ্রেশ হয়ে বাইরে আসো, নাস্তা করবে। ইলমা মাথা নাড়ায়।
ইনান শেখ উঠে বাইরে আসেন। তার ছেলে ইজাজ শেখ তার কাছে আসে। ইজাজ এবার 7-এ উঠেছে। খুব বাধ্য ছেলে সে। আদনানের থেকে দূরে দূরে থাকতে পছন্দ করে। তার আব্বু এবং আম্মু বলেছে আদনান ভালো না, যতটা সম্ভব দূরে থাকতে। ইজাজও সেটাই মেনে চলে। ফাইজা এবং ঈশিতা মিলে নাস্তা তৈরি করেছে। ছোট্ট পরিবার, কত সুখ আনন্দ তাদের মাঝে, তবে অশান্তির শেষ নেই। ব্যক্তিগত ফ্যামিলিগত সবাই একসাথে নাস্তা খেতে বসে। শুধু আদনান আর ইলমা এখনো আসেনি। তৃপ্তি গলা ছেড়ে ডাকে ইলমাকে, সাথে সাথে উপস্থিত হয় সে। তখন তৃপ্তি এবং আদনানের বাবা তারেক মাহবুব শেখ কণ্ঠস্বর উঁচু করে আদনানকে ডাকে, কিন্তু কোনো প্রত্যুত্তর আসে না। ইলমা চুপচাপ তৃপ্তির পাশে বসে, দৃষ্টি মেঝেতে সংযত করে রেখেছে। আদনানকে বার কয়েক ডাকার পরেও কোনো সারা শব্দ পায়নি কেউ। ঈশিতা এ নিয়ে মাথা ঘামায় না। তারেক মাহমুদ তৃপ্তিকে আদেশ করে বলে, যাও আদনানকে ডেকে আসো। তৃপ্তি মুখের উপর নাকচ করে দেয়। তাতেই তারেক মাহমুদ রাগে ফুঁসে ওঠেন। ইনান মাহমুদ ইলমাকে চোখ দিয়ে ইশারা করে উঠে যেতে, না হলে এক্ষুনি ইলাহি কাণ্ড বেঁধে যাবে। ইলমারও ইচ্ছা করছে না করে দিতে, কিন্তু বেয়াদবি হবে। কেউ তো জানে না দুপুরের ঘটনা। তারেক মাহমুদ ক্ষুব্ধ হয়ে কিছু বলতে যাবেন, তখন ইলমা উঠে দাঁড়ায়, দ্রুত গতিতে বলে, আমি যাচ্ছি। কথাটা বলে সে ত্রস্ত পায়ে আদনানের রুমের দিকে যায়। দরজায় নক করতে কোনো রেসপন্স করে না আদনান। ইলমা বার কয়েক নাম ধরে ডাকে, কোনো সারা শব্দ না পেয়ে পুনরায় দরজায় করাঘাত করতে বুঝতে দরজা খোলাই আছে। হয়তো আদনান ঘুমাচ্ছে। একরাশ জড়তা নিয়ে ভেতরে প্রবেশ করতে বাজে ভ্যাপসা একটা গন্ধ নাকে ঠেকতে কেসে ওঠে সে। ভেতরে সব গুলিয়ে আসছে। তমস্যাবৃত রুমটা দেখে শুষ্ক ঢোক গেল ইলমা। রুমের বাজে গন্ধটা সিগারেটের। আদনান তার রুমের দরজার জানালা আজীবন বন্ধ করে রাখে। বাইরের আলো বাতাস কিছুই আসে না, সেজন্য এমন গন্ধ হয়ে থাকে। আদনান ধূমপান করে, এটা অবিশ্বাসের কিছু না। ইলমা দেওয়াল হাতড়ে সুইচের নাগাল পেতে লাইট এবং পাখা উভয় অন করে। যেহেতু শীত রেশ এখনো যায়নি, ফ্যান ঘুরতে শীতের কাঁপুনি অনুভব হয়। খাটের দিকে নজর যেতেই দেখে উপর হয়ে শুয়ে আছে আদনান। দেখেই বিরক্তি আর বিতৃষ্ণা এসে চোখে মুখে ভিড় জমিয়েছে। ইলমা কাছাকাছি যেয়ে চিৎকার করে ডাকে, আদনান শেখ উঠুন, আপনাকে নাস্তা খাওয়ার জন্য ডাকা হচ্ছে। একবার ডেকে বিরক্তি নিয়ে আদনানের রুমের দেওয়ালে চোখ গলায় ইলমা। রুমটাও 1 নম্বরের বস্তি করে রেখেছে। সিগারেটের গন্ধে ভেতরের নাড়িভুড়ি বেরিয়ে আসার উপক্রম। ইলমা চিৎকার করে আরেকটা ডাক দিতে আদনান উঠে বসে। ইলমাকে দেখে অপ্রস্তুত হয়ে যায় সে। চোখে মুখে উপচে পড়ে বিরক্তির রেশ। দাঁতে দাঁত চেপে বলে, ফ্যান ছেড়েছিস কেন? শরীরে কারেন্ট বেশি নাকি? আদনানের কথায় ইলমা কণ্ঠস্বরে বিরক্তি এনে জবাব দেয়, রুমে দুর্গন্ধ করছে। তোকে জিজ্ঞেস করেছি নাকি আমি? তোর তো সাহস কম না, আমার রুমে এসে ফ্যান ছেড়েছিস? ইলমা সেসবের জবাব দেয় না। কণ্ঠস্বর খাদে নামিয়ে পুনরায় বলে, আপনাকে বাইরে আসতে বলেছে। শত্রুগিরি করে এখন মিষ্টি স্বরে ডাকছিস? একটু পরে তোর বাপ জেঠু মিলে আমায় বাঁশ দিবে, বুঝি না ভেবেছিস? ইলমা খানিক ভেবে প্রত্যুত্তর দেয়, যে যেটা পাওয়ার যোগ্য তাকে সেটাই দিতে হয়। তোর ধারণাও নেই তোর সাথে আমি কি কি করতে পারি, ঠিক তোর আর তোর বাপের কি কি ক্ষতি করতে পারি। জিভ টেনে ছিঁড়ে ফেলবো তোর। নিজেকে কি ভাবিস? আয়নায় একবারও নিজেকে দেখেছিস? দেখা যায় একটা গাঁজাখোরের মতো। এই মেলিচা, মুখ সামলে। তোর মুখ তুই সামলে রাখ। কথাটা বলতে না বলতে গন্ধে ওয়াক করে ওঠে। মুখ ভর্তি বমি করে আদনানের উপর ঢেলে দেয়। আদনান ক্ষুব্ধ হয়ে চল শক্ত করে নেয়, চিৎকার করে বলে, মেলিচার বাচ্চা, রুম থেকে বেরো, না হলে তোর খবর আছে। ছি, এখন আমার গোসল করতে হবে। বলদের বাচ্চা বলদ, ম্যানার্স শেখেনি। ইলমা আদনানের রুমের মেঝেতে বমি করতে করতে বেরিয়ে আসে রুম থেকে। কমন ওয়াশরুমের সামনে থাকা বেচিংয়ে গিয়ে বমি করে। উপস্থিত সবাই বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। ইনান শেখ এবং তারেক মাহবুব এগিয়ে আসে। ফরিদা পারভিনও আসেন। তৃপ্তি পানির গ্লাস নিয়ে এগিয়ে যায়। ঈশিতা উঠে আদনানের রুমের দিকে যায়। ব্যবসা গন্ধ নাকে ঠেকতে বমি এসে গলায় আটকে যায়, ওয়াক করে ওঠে। ইলমা পানি খেয়ে ঠান্ডা হয়ে বসতে ইনান শেখ প্রশ্ন করেন, কি হয়েছে? তখন ঈশিতার জবাব দেয়, আমি বলছি আদনানের রুমে সিগারেটের বাজে দুর্গন্ধ, যেটা ইলমা সহ্য করতে পারেনি, তাই বমি করে দিয়েছে। মুহূর্তে চল শক্ত করে নেয় তারেক মাহমুদ। ইনান শেখ মেয়েকে সামলাচ্ছে। ফিজা বাপ মায়ের আদর যত্নে চুপচাপ দেখছে। তখন ফরিদা পারভিন তারেক মাহমুদকে বলেন, ঝামেলা করিস না ও পুত, বদমাইশটা তো ওই রকমই, কইয়া কোনো লাভ আছে? তারেক মাহমুদ নিজেকে যথাসম্ভব সংযুক্ত রেখে জবাব দেয়, আসুক আমার গুণধর পুত্র, তারপর বোঝাপড়া হবে। বাকিরা চুপ। নাস্তায় মনোনিবেশ করতে না করতে আদনানের আগমন হয়। চুল এখনো ভেজা, ফোটা ফোটা পানি পড়ছে। সত্যি সত্যি গোসল করে এসেছে আদনান, তবে এখনো তার চোয়াল শক্ত করে রেখেছে।
ক্ষুব্ধ নয়নে ইলমার দিকে তাকিয়ে আছে। তারেক মাহমুদ আদেশের সুরে বলেন, বসো। আদনান সিঙ্গেল সোফায় বসে কফির মগ হাতে নিয়ে তাতে চুমুক দিতে তারেক মাহমুদ বলেন, তুমি স্মোক করো? সাবলীলভাবে জবাব দেয় আদনান। বাকিরা তাকিয়ে আছে তার দিকে। তারেক মাহমুদ রাগ মিশ্রিত কণ্ঠে আওয়াজ তোলেন, স্মোক করা ছাড়বে কবে? যেদিন থেকে আপনি পানি খাওয়া ছেড়ে দেবেন। আদনানের কথায় গুরুগম্ভীর ভাবে তারেক মাহমুদ বলেন, পানি ছাড়া বেঁচে থাকা অসম্ভব, যেটা প্রতিদিন গ্রহণ করতে হয়। তোমার স্মোক করা ছেড়ে দেওয়ার সাথে আমার পানি পান করার কি সম্পর্ক? পানি যেমন আপনার জন্য অপরিহার্য, তেমনি স্মোকও আমার জন্য অপরিহার্য। চাইলেও ছাড়তে পারবো না। আর কিছু বলবেন? ছেলের বেয়াদবিতে তারেক মাহমুদ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ওঠে। চেঁচিয়ে বলে, কাফের হয়েছো তুমি। বাবা মা গুরুজন মানো না, বেয়াদব একটা। কাজকর্ম তেমন করো না, ফ্রিতে খাও, লজ্জাও করে না। আদনান তাতে জবাব দেয় না। ফরিদা পারভিন নাক মুখ কুচকে বলেন, অল্প বয়সে মারা যাবি নাতি, এদিন ভালো না। নিশির আগমন হতে প্রকৃতির কপলে ছড়িয়ে পড়েছে হিমের বার্ধক্যের ছটা। চারদিকে জীর্ণশীর্ণ প্রাণ স্পন্দন, নীরব আবহাওয়া। শীতের আক্রমণে প্রকৃতির সাথে মানুষও হয়ে ওঠে জড়সড়। কনকনে শীতের মাঝেও কপাল বেয়ে ঘাম ছুটছে তারেক মাহমুদের। তার সামনে এখনো নির্লিপ্ত ভঙ্গিতে বসে কফি পান করছে তারই পুত্র আদনান। কিছুক্ষণ আগের করা বেয়াদবি সে হয়তো আমলে নেয়নি। তারেক মাহমুদ ক্ষুব্ধ হয়ে জবাব দেন, তুমি কবে স্মোক করা ছাড়বে? বিরক্তিতে নাক মুখ কুচকে নেয় আদনান। কপালে কয়েকটা ভাঁজ ফুটে ওঠে। বাকিরা তার দিকে তাকিয়ে আছে। আদনান মেঝেতে দৃষ্টি রেখে জবাব দেয়, খোদা যেদিন চায়। খোদা মানো তো? তারেক মাহমুদের পাল্টা কথায় আদনান জবাব দেয়, এত কিছুর উত্তর দিতে বাধ্য নই আমি। আদনান! চিৎকার করে বলে তারেক মাহমুদ। আদনান কুরুর হেসে উঠে দাঁড়ায়। হেলে দুলে হেঁটে যেতে যেতে ইলমার দিকে তাকিয়ে বলে, এরপর যে আমার রুমে যাবে তার আমার থেকে খারাপ কেউ হবে না। আদনানের কথায় ঈশিতা রেগে ফুঁসে ওঠেন। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয় আদনানের যাওয়ার দিকে। তারেক মাহমুদকে কয়েকটা কড়া কথা শোনানোর জন্য উদ্বুদ্ধ হতে যাবেন, তখন আবার ফরিদা পারভিন বিলাপ জুড়ে দেন, আদনান দিন দিন খারাপ হইতাছে, এডারে বিয়া করাইয়া দাও। বউ যখন আঁচলে বাইন্দা নিব, তখন দেখবা সব শয়তানি বাইরে হইয়া যাইব। তখন তৃপ্তি জবাব দেয়, ওর শয়তানি ভালো হওয়ার সাথে বিয়ের লজিক বুঝলাম না। ফরিদা পারভিন জবাব দেয়, বিয়ে হইল পবিত্র ব্যাপার। আদনানের শয়তানি বালা করার জন্য ওর মতন একটারে দরকার। তারেক মাহমুদ বিরক্ত হয়। ছেলের বয়স হয়েছে নাকি বিয়ে করার? বিয়ে করে বউকে কি খাওয়াবে, যেখানে নিজেই বাপের হোটেলে 3 বেলা সারের মতো খাবার গিলে? বিয়ে কি এতই সোজা? সারা জীবনের জন্য একটা মেয়েদের দায়িত্ব নেওয়া চারটিখানি কথা না। তার ভরণ পোষণ, চাহিদা, চাওয়া পাওয়া পূরণ করা কি সহজ কথা? ফরিদা পারভিন আরও কিছু বলতে যাবেন, তখন ইলমা বলে ওঠে, ওপরওয়ালা হেদায়েত না দিলে তোমার নাতিকে কেউই সঠিক পথে আনতে পারবে না। তারেক মাহমুদ কপাল স্লাইড করছেন। ছেলেকে নিয়ে তার মাথা ব্যথা প্রচুর। বাইরে যা খুশি করুক, তাতে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। এই রাজনীতির রঙ্গমঞ্চে দাঁড়িয়ে এরকম দু একটা বাঘ রাখা আবশ্যক। সেখানে তার ছেলে তো একেবারে নাম করা, কে না চেনে তাকে। খারাপ কাজের মাস্টার সে। তারেক মাহমুদ শুধু মুখের শাসন করেন, অন্তর থেকে এরকম কিছুর প্রতিবাদ আসে না। আর তার এই চুপ থাকাটা কতটা শোভনীয়তা নিজেরও জানা নেই। একজন বাবা হিসেবে অনেক দায়িত্ব থাকে। তার মধ্যে অন্যতম দায়িত্ব সন্তানকে সুশিক্ষা দেওয়া, মানুষের মতো মানুষ করা, যাতে দেশের এবং দেশের ভবিষ্যৎ হয়। সেখানে সে বাবা হিসাবে তেমন শাসন দেখাচ্ছে না। আদনানের এরকম উচ্ছনে যাওয়ার পেছনে বড় আদনান খারাপ সঙ্গ, নেশাদ্রব্য সেবন, ডাকদম্ভ, হিংস্রতা বা অন্য কোনো কারণ। রুমে এসে পড়ার টেবিলের সামনে চেয়ার টেনে বসে ইলমা। কপালে সূক্ষ্ম ঘাম জমেছে, বুকটা ধুকপুক শব্দ করছে। হাতের আঙ্গুলের ফাঁকে কলম রেখে সেটা ডানে বামে নাড়াচ্ছে। এরই মাঝে ফোন টুংটাং শব্দ হতে সেটা হাতে নেয় ইলমা। তাদের গ্রুপে অনবরত মেসেজ হচ্ছে, তাকেও মেনশন দেওয়া হচ্ছে। ইলমা গ্রুপে ঢুকতে প্রীতি বলে, বড়লোক সাপাই এসেছে। তখন তাদের বন্ধু রিহান রিপ্লাই দেয়, ইলো বেবি, কার কাছে ছিলি এতক্ষণ? আসতে এত লেট হলো কেন? ইলমা আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ায়, রিপ্লাই করে, তোদের জিজুর কাছে ছিলাম, ছাড় ছিলই না, সেজন্য আসতে লেট হয়েছে, ফাজিলগুলো। প্রীতি রিপ্লাই করে, খালামণি হচ্ছে কবে? ইলমা কয়েকটা রাগী ইমোজি ছেড়ে রিপ্লাই দেয়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বাজে ধান্দা বন্ধ করে ধর্মের পথে আয় তোরা। তাদের সাথে যোগ দেয় তাদের আরেক বন্ধু মাহিম। ইলমাকে পচিয়ে বলে,
আমাদের গালি তুই শিখিয়েছিস, এখন পাল্টে দিচ্ছিস কেন? স্ক্রিনশট ভাইরাল করব? ইলমা মুখ বাঁকানো ইমোজি দিয়ে রিপ্লাই করে, তাহলে তোর কুকিরটি সব তোর গার্লফ্রেন্ডের ইনবক্সে লিস্ট হিসেবে চলে যাবে। ভালো চাস তো আমাকে ভদ্র মেয়ে বলে মান্য কর। মুহূর্তে হাসির ইমোজিতে ভরে ওঠে গ্রুপ। মাহিম ইলমাকে ভালো মেয়ে বলে উপাধি দিয়েছে। ইলমা সবাইকে পড়ার জন্য তাড়া দিয়ে অফলাইন হয়ে যায়। পুনরায় চেয়ারে বসে টেবিলের উপর থাকা ক্যালেন্ডারের পাতায় চোখ বোলায়। 2 দিন পর তার বার্থডে, তার জন্য একটা স্পেশাল দিন। রাতের খাবার খেয়ে রুমে আসতেই আদনানের গার্লফ্রেন্ড রিয়ানা কল দেয়। আদনান নিজের ভাবভঙ্গির পরিবর্তন এনে কল রিসিভ করে। রিয়ানা অভিমানের স্বরে বলে, বেব, সারাদিন গেল কল দিলে না? আদনান নরম স্বরে জবাব দেয়, ব্যস্ত ছিলাম জান। এখন বলো কেমন আছো? তোমাকে দূরে রেখে ভালো থাকা যায় বুঝি? ভনিতা ছেড়ে আসল কথাটা বলো। চলো ক্লাবে যাই। আদনান ভুরু কুচকে ফোনের স্ক্রিনে তাকায়। রাত 11টার উপরে। এখন ক্লাবে গেলে নিশ্চয়ই মদ গেলা হবে না, তবে হবে তো অন্য কিছু। মদ অব্দি আদনান সঙ্গ দিবে, এর বাইরের কিছুতে সে নেই। আদনান মনে মনে বিশ্রী একটা গালি দেয় রিয়ানাকে। রিয়ানা আদনানকে চুপ দেখে পুনরায় বলে, কি হলো বেব, আসবে না? রিয়ানা থতমত খেয়ে বলে, কি বলো এইসব? জাস্ট একটু মজা করব সেই জন্য বলেছি। ক্লাবে যা, ছেলের অভাব পড়বে না। ইন্টিমেট হতেও বেশি দেরি হবে না, মজা হবে বেশ। আমার মাথা ব্যথা করছে, ঘুমাবো এখন। কথাটা বলে আদনান কল কেটে দেয়। দুহাত ব্যালকনি গ্রিলে রেখে বাইরে তাকায় আদনান। মদগিলার সাথে সাথে প্রেমটাও ভালো আয়ত্ত করতে পেরেছে সে। এ পর্যন্ত কতগুলো গার্লফ্রেন্ড বানিয়েছে গুনেও দেখেনি। জাস্ট 1 মাস, 15 দিনের প্রেম নতুন আরেকটাকে ধরে। রিয়ানাও তার ব্যতিক্রম না। 15 দিন হলো নতুন রিলেশনশিপ তাদের, কিন্তু আদনানের ইন্টারেস্ট নেই রিয়ানার প্রতি। তার শিকার অন্য কেউ। সেখানেই রাত দিন সময় ব্যয় করছে সে। ইপটিজিং, ফ্লাটিং, মদগিলা, ঝামেলা পাকানো, গালি দেওয়া, এসব তো তারই কাজ। তার বাবার টাকা আছে, সে শো আপ করে। বড়লোকের মেয়ে ইমপ্রেস হয়, যাদেরও 101 জন বব চেঞ্জ করার অভ্যাস আছে। তারা কেউই প্রেম সিরিয়াসলি নেয় না। এসব গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড টিস্যুর মতো চেঞ্জ করা কোনো ব্যাপার না। টিং টিং আওয়াজে ঘড়ির কাঁটা সকাল 8টার ঘর ছুঁয়েছে। অ্যালার্ম ঘড়ির শব্দে ঘুম ভেঙেছে আদনানের। উঠে শাওয়ার নিয়ে লম্বা সময়ের ব্যবধানে তৈরি হয়। হাতে কালো বেল্টের ঘড়ি, কড়া পারফিউম মেখে বাইরে আসে। হাতে বাইকের চাবি গোছা, সেই সাথে হেলমেটও আছে। শেখ পরিবারের সবাই নাস্তা করতে বসেছে। আদনা নিচ পর চেয়ার টেনে বসে ব্রেডে জেল মাখতে মাখতে ইলমার দিকে এক নজরে তাকায়। সাদা রঙের কলেজ ড্রেস, সাথে 2 বেনুনি করা, উপরে অ্যাপ্রন জড়ানো। তার সাথে তৃপ্তি আছে একই বেশে। দুজনে একই ব্যাচ, শুধু গ্রুপ আলাদা। তৃপ্তি কমার্সের স্টুডেন্ট আর ইলমা সায়েন্সের স্টুডেন্ট। আদনান নাস্তাটা সেরে উঠে চলে আসে বাইরে। হেলমেট পরে বাইক স্টার্ট দেয়। তার পছন্দের রং কালো, সেজন্য বাইকটাও কালো দেখে কিনেছে। শৈশ শব্দ করে দ্রুত গতিতে বাইক চলছে ভার্সিটির উদ্দেশ্যে। সে যার নির্মাণ, নিশাত, রাহা 4 বন্ধু ক্যাম্পাসের ফাঁকা স্থানে দাঁড়িয়ে আছে। অপেক্ষা আদনান কখন আসবে। তার একটা ব্যাপার নিয়ে খুব খুশি, আলোচনা করছে, যেটা কয়েকদিন ধরে সবারই আলোচনার কেন্দ্রবিন্দু। সেটা হলো ভার্সিটির জুনিয়র বেশ সুশ্রী রমণী জেভিন। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বেশ ভালো। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার মূল কারণ বিপরীত দলের লিডার জয় আবরণ, এমপির একমাত্র ছেলে জয় আবরণ, যার সাথে আদনানের ঘোর বিরোধিতা আছেই বটে। কেউ কারো ছায়াও সহ্য করতে পারে না। এখন তো এক জেবিন নিয়ে না জানি কত কাহিনী হয়। বলা যায় আদনানের জিনিস আবরণ কেড়ে নিতে পছন্দ করে, আর আবরণের জিনিস আদনান। যে কোনো ফাংশনে মেইন দায়িত্বে আদনান থাকলেও মাঝে মধ্যে আবরণও থাকে। এই দুজনের ঝামেলা সবারই কম বেশি জানা। ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করছে জেভিন। পরনে কাঞ্জিভরম শাড়ি, কাঁধে একটা ব্যাগ, অল্প স্বল্প সাজে তাকে বেশ সুন্দর লাগছে। তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদনানের বন্ধু মহল। এর মাঝে নির্মাণ বলে ওঠে, ভার্জিন বলে মনে হয় না। সাথে সাথে কেসে ওঠে সেজান, মোহিত। আদনান কোনো জবাব দেয় না। নিশাত এবং রাহা মুখ বাঁকা করে। নিশাত খানিক রাগ দেখিয়ে ঝাঁঝালো কণ্ঠে শোধায়, এসব কেমন কথাবার্তা? তোর নজর এত খারাপ কেন? এই শালি চুপ থাক। ছেলেদের সম্পর্কে তোর ধারণা আছে? ওরা একটা মেয়ের হাঁটাচলা দেখলেই বুঝতে পারে অনেক কিছু, বিশেষত মেয়েটার ভার্জিন কিনা। তার পোশাক আশাক দেখেও অনেক কিছু বোঝা যায়। মেয়েটার রুচি কেমন? ওর রুচি সুন্দর, দেখো না শাড়ি পরিধান করেছে। রাহার কথায় নির্মাণ হো হো করে হেসে ওঠে। আদনান বিরক্তিসূচক দৃষ্টি নিক্ষেপ করছে তাদের পানে। নির্মাণ হাসি থামিয়ে বলে, শাড়ি পরলে রুচি সুন্দর হয় নাকি? গিয়ে দেখ।
রাত বিরাতে ক্লাবে বেটা মানুষের সাথে ঢলাঢলি করে। আদনান এবার মুখ খুলে ধমকে বলে, এই তোরা চুপ থাকবি? মেয়েটা যেমনই হোক সে আবরণের পছন্দ করা জিনিস। আর তোর শিকার। সেজান ব্যতীত একজোটে কথাটা বলে ওঠে সবাই। আদনান কিঞ্চিত হাসে। মনের মধ্যে কি চলছে সে ব্যতীত কেউ জানে না। তার মাঝে সেজান মোহিত বলে, তাহলে রিয়ানা? থুরু, জেভিন যতদিন পর্যন্ত না ইমপ্রেস হয় ততদিন রাখবো রিয়ানাকে। আই হোপ এরপরও আবরণের কাছেই থাকবে। আদনানের কথায় সেজান খুশি হয়নি, বিরক্তি নিয়ে বলে, এসব বন্ধ কর। মেয়ে নিয়ে প্রেম টেম খেলা শুধু শুধু নিজের সময় আর ব্যক্তিত্ব নষ্ট। অন্ধ হয়ে গেছিস তোরা। চোখ মেলে দুনিয়াটা দেখ। গুরুত্বপূর্ণ সময় ভালো কাজে ব্যয় কর। যতই বাপের টাকা থাকুক, একটা সময় ভালো কিছু করতে না পারলে ছুঁড়ে ফেলে দিবে। সেজানের কথা কেউই ঝামেলা আমলে নেয়নি তেমন। তবে নিশাদ খানিক ভেবে বলে, সেজানের কথাটা খারাপ না। তাহলে সবার আগে তুই প্রেম প্রেম খেলার মাঠ থেকে বের হ। নির্মাণের কথায় নিশাদ খুব মুখ বাঁকিয়ে জবাব দেয়, আমি এক পুরুষে আসক্ত, তোদের মতো মেয়েবাজি বা ছেলেবাজিতে নাই আমি। সে যেন দলের সদস্য। যা, তোরাই দেশের ভবিষ্যৎ। এক নারী আর পুরুষ ছেঁকা একটা দিবে, যখন ব্যাকা হয়ে যাবি তখন এরপরই বুঝবি এর সাথে 4-5টা প্রেম করার মানে। নির্মাণের কথা কানে তোলেনি নিশাত আর সেজান। রাহারও এসবে ইন্টারেস্ট আসছে না। নিশাত সেজানের সাথে সে ডিপার্টমেন্টের দিকে চলে যায়। তার পেছন দিয়ে নির্মাণ এবং আদনানও যায়। তারা যাবে অফিসের দিকে। সামনে আসছে বসন্ত, বড়সড় অনুষ্ঠান, তবে ভার্সিটিতে। সেসব প্রোগ্রামের দায়িত্ব পালন করার মতো ব্যাপার স্যাপার আছে না। কলেজে পরপর ক্লাসগুলো করে ক্লান্ত হয়ে যায় ইলমা। পাশে বসা প্রীতি, সেও বেশ ক্লান্ত। আগামীকালকে ইলমার বার্থডে, সে বিষয়েও পরিকল্পনা চলছে মাহিব এবং রিয়ানের সাথে। যেহেতু কলেজ খোলা, এখান থেকে কিছু একটা করবে। ছুটি হতে সবাই একসাথে বের হয়। সবার চোখে মুখে ক্লান্তি উপচে পড়ছে। গেটের সামনে আসতে দেখা হয় আদনানের সাথে। সেই পথেই বাসায় যাচ্ছে। ইলমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে নিজ গন্তব্যে যাচ্ছে সে। আদনানকে দেখে খানিক বিরক্ত হয় ইলনা। প্রীতি হাসি ঠাট্টা করার সাহস পাচ্ছে না, কিন্তু মাহিম এসব ভাবেনি। চট করে বলে ওঠে, আরে আদনান ভাইয়া গেল, তাকে সুন্দর লাগছে তো। মাহির কথায় ইলমা তার দিকে দৃষ্টি স্থির করবে, তখনই প্রীতি সাহস করে বলে, ওনার কি সত্যি গার্লফ্রেন্ড আছে? কেন, তুই প্রেম করতে চাস নাকি? ইলমার কথায় প্রীতি ধুম করে কিল বসায়, দাঁতে দাঁত চেপে জবাব দেয়, না, তোর জন্য বলছিলাম। আস্তাগফিরুল্লাহ, দুনিয়ায় ছেলের অভাব পড়েছে নাকি? ইলমার কথায় রিয়ান বলে, না, একটা জিজুর অভাব। ইলু একটা প্রেম কর না, তোর বফকে ফকির বানানোর দায়িত্ব আমাদের। সময় হলে সঠিক মানুষ আসবে। আমি যদি প্রেম করি বাবা শুনলে কষ্ট পাবে। তার আমাকে নিয়ে অনেক আশা। অ্যাডভোকেট ইনান শেখের মেয়ে বলে কথা। মৃদু হেসে কথাটা বলে মাহিম। ইলমা নিজেও হাসে, চোখ মুখ হাসিতে উজ্জ্বলতার। ইলমা জবাব দেয়, আমার বাবা আমার আদর্শ, অনুপ্রেরণা। খোদার পরে তিনি আমার পথ প্রদর্শক। ঘড়ির কাঁটা রাত 11:45। ইলমার পুরনো অভ্যাস 12টার পর বিছানায় গা লাগালো। আজকের দিনটাই তার সপ্তদশী বয়সের সমাপ্তি টানবে। আর কিছু মিনিট এরপর সে অষ্টাদশী কন্যা হয়ে যাবে। ইলমা ফ্রেন্ডসদের গ্রুপে মেসেজ দেখছিল। তখন তার হোয়াটসঅ্যাপে মেসেজের নোটিফিকেশন আসতে ইলমা কৌতূহল নিয়ে মেসেজ দেখতে যায়। আদনানের মেসেজ দেখে ইলমা ভুরু কুঁচকে তাকায়। আদনান লিখেছে, কিও প্রেমিক নারী, খবর কি? ইলমা হা হয়ে যায়। তাকে প্রেমিক নারী বলে সম্বোধন করা হয়েছে, কিন্তু কেন? ইলমা রিপ্লাই করে, কি নারী? প্রেমিক নারী? ফালতু কথার আর জায়গা পাও না। নিজের মতো সবাইকে ভাবো নাকি? কি যে বলে, সদরঘাটের প্রেমিক নারী। আর কোনো মেসেজ দিবে না আমায়। ঘড়ির কাঁটা 12টা বাজতে আদনান লিখে, হ্যাপি বার্থডে প্রেমিক নারী। ইলমা হতভাব। ধন্যবাদটুকু দিবে কিনা সেটাই মনে এক্কা দোক্কা খেলছে। এই ছেলে বড় ফাজিল তো। ইলমা কিছুক্ষণ মেসেজটার দিকে তাকিয়ে থাকে। আদনান পুনরায় লিখে, প্রেমিক নারী বলার কারণ আপনাকে ছেলেদের সাথে দেখা যায় আজকাল। এখন তো দেখছি আপনার প্রেমিকরা সব ফেসবুক কাঁপাচ্ছে আপনাকে বার্থডের শুভেচ্ছা জানিয়ে। আমার কোনো প্রেমিক নেই। ফালতু কথা বন্ধ করো। মাহিম, রিয়ান আমার ভালো বন্ধু, এর বাইরে কিছুই না। রুমের বাইরে আয়। কথাটা বলে ফোন রেখে দেয় আদনান। টেবিলের উপর থেকে একটা হরলিক্সের বয়াম নেয়, যেটা সদ্য কিনে আনা হয়েছে।
ইনান শেখ, তৃপ্তি এবং ঈশিতা মিলে লিভিং রুমে কেক সাথে চিপ, চকলেট, হাবিজাবি সাজাচ্ছে। বাকিরা উপস্থিত হয়েছে তখন। আদনানও এসেছে এখানে। তখন তৃপ্তি গিয়ে এলমার দরজায় নক করে। লিভিং রুমের লাইট অফ করে দেওয়া হয়েছে। তৃপ্তি এলমাকে ডেকে একপাশে দাঁড়িয়ে আছে। এলমা বাইরে আসতে অন্ধকার রুম আবিষ্কার করে। দুকদম এগোতে লাইট জ্বলে ওঠে। আদনান ব্যতীত সবাই একসঙ্গে বলে ওঠে, হ্যাপি বার্থডে ইলমা। ইলমা হাসে। তার বাবা এসে তাকে আগলে নেয়। ইজাজ বোনকে জারবেরা গোলাপ মিক্স করা একটা ফুলের তোড়া দিয়ে বলে, হ্যাপি বার্থডে বোনো। ইলমা ফুলটা নিয়ে ইজাজের গালে আদর করে দেয়। তার ভাই, তার বাবার রক্ত, শুধু তাদের মা ভিন্ন। ফায়েজা ইলমাকে বলে, হ্যাপি বার্থডে ইলমা। ইলমা খানিক হেসে জবাব দেয়, ধন্যবাদ। ইনান শেখ এবং তারেক মাহমুদ ইলমাকে মাঝে দাঁড় করিয়ে কেক কাটে। ইলমা সবাইকে কেক খাইয়ে দেয়। শেষে আদনানের কাছে যায়। নাক মুখ কুচকে তাকায় আদনানের দিকে। আদনান ইলমার দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলে, নাটক কম কর, তোর হাতে কেক খাওয়ার জন্য আমি বসে নেই। মুহূর্তে ইলমা চোয়াল শক্ত করে নেয়। যেহেতু আদনান কেক খাওয়ার জন্য বসে নেই, সেহেতু তাকে কেক খাওয়ানোর মানেই হয় না। মুখ ঝামটা মেরে চলে আসে। আদনান নিজেই কেক নিয়ে খায়। ইলমার দিকে হরলিক্সের ব্যায়ামটা এগিয়ে দিয়ে বলে, প্রেমিক নারীর বার্থডে গিফট। মুখ ফুসকে কথাটা বলে নিজেই জিভে কামড় দেয়। ইলমা গরম চোখ করে তাকিয়ে আছে। তৃপ্তি হা হয়ে তাকিয়ে রয়। বাকিরাও কেমন করে যেন তাকাচ্ছে। তবে ফরিদা পারভিন হেসে বলেন, যারারে হরলিক্স দিল কে রে আদনান? আদনান মেঝেতে দৃষ্টি স্থির করে ঠোঁট কামড়ে হাসে। বাকিরাও তাকিয়ে আছে তার দিকে। সবার কৌতূহল মেটাতে বলে, মেরিজার তো হরলিক্স পছন্দ, সেজন্য দিয়েছি। প্রেমিক নারী বলেছো কেন? তৃপ্তির কথায় আদনান বিরক্ত হয়। রুমের দিকে পা ফেলে। চল শক্ত করে জবাব দেয়, কারণ ও সদরঘাটের প্রেমিক নারী। কথাটা বলে রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয় আদনান। বাকিরা তার যাওয়া দেখছে এতক্ষণ। ইলমা লজ্জায় মাথা নামিয়ে নিয়েছে। কত বড় বজ্জাত ভাবা যায়। না জানি তার মান সম্মান নিয়ে কিভাবে ফুটবল খেলবে। যেখানে সেখানে যদি প্রেমিক নারী বলে সম্বোধন করে। হায়, এতদিন ম্যানেজার বাচ্চা বলতো, এখন প্রেমিক নারী, সাথে সদরঘাটও যোগ করেছে। না না, এর হেস্তনেস্ত করেই ছাড়বো। মনে মনে ঠিক করে ইলমা। কিছুক্ষণ থেকে ইলমাকে ঘুমানোর জন্য পাঠিয়ে দেওয়া হয়। ইলমা হরলিক্স ব্যায়াম নিয়ে রুমে প্রবেশ করে। আদনানকে নিয়ে কিছু বলার নেই। তার চয়েস ইউনিক হয়, সাথে সম্বোধনও। ইলমা হরলিক্সের ব্যায়ামের দিকে এক নজর তাকিয়ে শুয়ে পড়ে। বসন্তের আগমন একটি প্রাকৃতিক সৌন্দর্য। প্রাকৃতিক দৃশ্যপট বদলে যায়। গাছপালায় নতুন কুড়ি ফুটে ওঠে। ফুলের মিষ্টি গন্ধ বাতাসে ভাসে। আর প্রকৃতি যেন একটি নতুন সাজে সেজে ওঠে। বসন্তের আগমনে প্রকৃতি তার সবুজ রূপে ফিরে আসে। পাখিরা গানে মেতে ওঠে। আর বাতাসে মৃদু আর স্নিগ্ধ একটি শীতলতা থাকে। গাছগুলো মেলে ধরে তাদের শাখা প্রশাখা এবং ফুলের বাগানগুলি নতুন রঙে ভরে ওঠে। মানুষের মনে এক ধরনের সুখের অনুভূতি জাগ্রত হয়, যেন জীবনে বসন্তের আবহে নতুন চেষ্টার প্রেরণা এবং শান্তির সন্ধান মেলে। এ সময় সবাই যেন প্রকৃতির সঙ্গে এক হয়ে যায় আর মনে মনে নতুন শুরুর আনন্দে উজ্জীবিত হয়। বসন্তের প্রধান চিহ্ন হলো ফুলের বাহার। সেজন্য ভার্সিটির প্রাঙ্গণে সাজানো হয়েছে বিভিন্ন ফুল দিয়ে। সেই সাথে আছে পাতাবিহীন গাছ, পাখি ইত্যাদি দিয়ে। ক্যাম্পাসে আসতে চোখে পড়ে ঝাঁকে ঝাঁকে ছেলে মেয়ে আসছে। সবাই শাড়ি এবং পাঞ্জাবি পরিধান করে। আদনান নিজেও আজকে পাঞ্জাবি পরে এসেছে। অফ হোয়াইট কালারের পাঞ্জাবি, গায়ে জড়ানো, হাতে কালো বেল্টের ব্র্যান্ডের ঘড়ি, ফর্সা মুখশ্রীতে খোঁচা খোঁচা কালো দাড়ি, উচ্চটা বেশ লম্বাটে, দেখতে যথেষ্ট সুদর্শন পুরুষে। ভার্সিটিতে গান চলছে অবিরত। সবাই অনুষ্ঠানে যোগদান করছে। রিয়ানা বাসন্তী রঙের শাড়ি পরিধান করেছে, সাথে খোপায় এবং দুহাতে আছে কাঁচা হলুদ ফুলের মালা। একবারে স্নিগ্ধ লাগছে তাকে। আদনানের বন্ধুমহলের সদস্যরাও শাড়ি পাঞ্জাবি পরে এসেছে। আদনান একটু ব্যস্ত কাজকর্ম নিয়ে, সেজন্য রিয়ানা, নিশাত এবং রাহার সাথে থাকে। নির্মাণ, সেজান ও আদনানের আশেপাশে আছে। রিয়ানা অপেক্ষা করছে আদনান কখন আসবে। নিশাত এবং রাহার পাশে বসে কিছু পিকচার তুলেছে। নিশাতকে দিয়ে আরও কিছু পিকচার তুলিয়েছে রিয়ানা। আদনানকে মেসেজে দিয়েছে কয়েকটা, জানিয়েছে এক্ষুনি আসবে। রিয়ানার তর্স হয়েছে না, আদনান কখন আসবে, কখন পিক তুলবে। অনেকক্ষণ অপেক্ষা করার পর আদনান আসতে রিয়ানা মুখশ্রীতে হাসি দেখা গেল না। আদনান রিয়ানাকে দেখে ভুরু কুচকে তাকায়, হাত দিয়ে ইশারা করে সাইডে আসার জন্য। রিয়ানা অভিমান মিশ্রিত মুখটা নিয়ে সাইডে আসতে আদনান তার হাত খপ করে ধরে নেয়। রিয়ানা চকিত তাকাতে আদনান কণ্ঠস্বরে গম্ভীরতা টেনে বলে, কি হয়েছে? আমার কোনো দামই নেই তোমার কাছে। আদনান জবাব দেয় না। রিয়ানাকে পরখ করে বলে, সুন্দর লাগছে তোমায়। শুধু সুন্দর না, ঐশ্বরিয়া লাগছে। দাঁতে দাঁত চেপে জবাব দেয় আদনান। রিয়ানা থতমত খেয়ে যায়।
এই এক মানুষ, জীবনেও রাগ দেখানো যায় না, উল্টো নিজেই রেগে থাকে 24 ঘন্টা। আদনান বেশ বদমেজাজি, সেজন্য মাঝে মধ্যে বিরক্ত হয় রিয়ানা, কিন্তু ছাড়তে পারে না। কেন জানি মনে হয় বদমেজাজি ছেলেটাকে সঠিক পথে আনা যাবে, অনেক স্ট্রাগল করা লাগবে। সবচেয়ে বড় কথা, এই সম্পর্কে মূল্য নেই, যে কোনো সময় আদনান বলবে। একমাত্র বিয়েই পারে সম্পর্কের স্থায়িত্ব দিতে। রিয়ানার ভাবনায় তলানো। আদনান কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলে, অনুষ্ঠান শেষ হলে থেঙ্কো, একসাথে লাঞ্চ করব। রিয়ানা মাথা নাড়ায়। তাদের কথার মাঝে আগমন হয় নির্মাণ এবং বাকিদের। আদনান নিশাদকে চোখ দিয়ে ইশারা করে রিয়ানাকে নিয়ে যাওয়ার জন্য। তারা ইশারা নির্মাণের চোখ এড়ায়নি। রাহা, নিশাদ এবং রিয়ানা যেতে নির্মাণ বলে, কত যে ছলনা করলি, এখন কোথায় যাবি? আদনান বিরক্ত হয়, জল শক্ত করে জবাব দেয়, জাহান্নামে যাব। তুই যাবি কিনা বল। টেম্পার এত গরম কেন? শর্ত, গেলাম আমি, কাজ আছে। কথাটা বলে আদনান উল্টো দিকে হাঁটা ধরে। জয় আবরণ তার দলবল নিয়ে ভার্সিটি এসেছে। যেহেতু আদনান দায়িত্বে আছে, সেজন্য সে সেদিকটাই যায়নি। নিজের আসনে বসে জেভিনকে খুঁজছে। জয়ের টক বাগানো চাহনি তার দুই বন্ধুর বুঝতে বাকি নেই কাকে খুঁজছে। সেজন্য গ্রুপে মেসেজ পাঠিয়ে দেয়, জেভিনকে দেখলে যাতে তাদের বলে দেয়। জয় বসে বসে ড্যান্স দেখছে। আদনান কিছু গোলাপ কিনে হাতে রেখেছে। এগুলো মোটেও রিয়ানার জন্য না, কিছু জেবিনের জন্য আর কিছু ফ্লাটিংয়ের জন্য। আদনান খুঁজে খুঁজে জেবিনকে বের করে। দেখা মাত্রই হাত উঠিয়ে বলে। আদনানের হাই বলা দেখে জেবিন এগিয়ে আসে, হাসি মুখে বলে, হ্যালো। আদনান হেসে জেবিনকে উপর নিচ পরখ করে বলে, শাড়িতে যেন পরীকে দেখছি। আদনানের থেকে প্রশংসা পেয়ে জেবিন খুশি হয়। আদনান কিছু গোলাপ এগিয়ে দিয়ে বলে, পরীকে ফুল না দিলে অন্যায় হয়ে যাবে। জেবিন ফুল নিয়ে বলে, ইউ আর সো সুইট, লেটস হ্যাভ এ ডেট উইথ ইউ। ইয়া, অফ কোর্স, গিভ মি ইওর হোয়াটসঅ্যাপ নাম্বার। জেবিনের সাথে নাম্বার আদান প্রদান করা হয়। দুজনে সামনে অগ্রসর হয় পাশাপাশি হেঁটে। তখন জেবিন আদনানকে বলে, আমি মেয়েদের পিকচার তুলে দিই না। গম্ভীর কণ্ঠে কথাটা বলে আদনান। জেবিন জবাব দেয়, চলো পিকচার তুলবো, কাপল পিক। আদনান রাজি হয়। জেবিনের একটা ফ্রেন্ডের কাছে ফোন দিয়ে দুজন দাঁড়িয়ে পিকচার তোলে। পিক তোলা হতে আদনান তাড়া দিয়ে বলে, বাই, রাতে কথা হবে। জেবিনের থেকে বিদায় নিয়ে এগোতে পথে কিছু জুনিয়রদের দেখতে পায়। মেয়েগুলো বেশ সুন্দরী, সবাই যেন সবাইকে ছাড়িয়ে। আদনান সেদিকে তাকিয়ে নজর সরিয়ে দেয়। সামনে এগোতে আরেকটা মেয়েকে দেখে, দেখতে বেশ সুন্দরী। আদনানের ভালো লাগে তাকে। মাঝপথে থামিয়ে দিতে মেয়েটা ভুরু কুচকে তাকায়। আদনান গোলাপ এগিয়ে দিয়ে বলে, ফুল হাতে নিয়ে পরী খুঁজছিলাম, পেয়েও গেলাম। আদনান শেখের থেকে এরকম কিছু পাবে আশা করেনি মেয়েটি। ফুল হাতে নিয়ে ধন্যবাদ জানায়। আদনান ঠোঁট কামড়ে হাসে। মেয়েটাও হেসে বিদায় নেয়। শাহরিয়ার আদনান শেখ ভার্সিটিতে বেশ পরিচিত মুখ। সুদর্শন এবং বাবার টাকা ছাড়াও আদনানের বিশেষ একটা গুণ আছে, সবটা হলো গান গাইতে পারে। তার গানের ভয়েস অসাধারণ। তার ফেসবুকে কত জুনিয়র সিনিয়র আছে হিসেব নেই। যেমন মেয়েবাজি করে, তেমনি তার জন্য মেয়েরাও অভাব পড়ে না। জেভিনের একটা ড্যান্স পারফরমেন্স ছিল, সে তার দলের সাথে সেটাই যোগদান করে। বেশ ভালো নাচতে পারে সে। তার ড্যান্স দেখে বেশিরভাগ প্রশংসা করেছে। জয় আবরণ জেভিনের ড্যান্সের পুরোটার সময় এক নজরে তাকিয়েছিল। তার পছন্দের নারী জেভিন। ইলমা প্রীতি, মাহিম এবং রিয়ানের সাথে রেস্টুরেন্ট এসেছে, মূলত তাদের ট্রিট দেওয়ার জন্য। রাতে আবার আসবে তার পরিবারের সাথে। লাঞ্চের টাইমে এসেই খাবার অর্ডার দিয়ে বসে গল্প করছে চারজন। রেস্টুরেন্টের প্রাইভেট স্পেস বুকিং থাকায় তারা সামনেই বসেছে। গল্প করার মাঝ দিয়ে মাহিম ইলমাকে বলে। ইলমা কপাল কুঁচকে নেয়, হতভম্ব হয়ে যায়। মাহিমের কথায় জবাব দেয়, রাতে নেশা করছিস নাকি? এখনো কাটেনি? ইলমার কথায় মাহিম হাত উঁচু করে আদনান এবং সাথে হাত ধরা মেয়েকে দেখিয়ে বলে, দেখো আদনান ভাই মেয়ে নিয়ে এসেছে। ইলমা সেদিকে তাকায়। প্রীতি কিছুটা চিল্লিয়ে বলে, এই মেয়েটা কে আদনানের সাথে? এত জোরে চেঁচাচ্ছিস কে রে? সাথে সাথে থাপ্পড় মারে ইলমা। রিয়ান তাকে শাসিয়ে বলে। ইলমা আদনান এবং সাথে শাড়ি পরা মেয়েটাকে দেখে, তার এদিকে আসছে। ইলমা তাদের আশা দেখছে। এখন যদি সবার সামনে তাকে প্রেমিক নারী বলে, সাথের মেয়েটা নিয়ে তার মাথা ব্যথা নেই। গার্লফ্রেন্ড হবে, আর আদনান শেখের গার্লফ্রেন্ড থাকাটা অস্বাভাবিক কিছু না। আদনান রিয়ানাকে বসতে বলে। পেছন দিয়ে নিশাত রায়াও আসছে। সে যান ভেতরের দিকে চলে যায়। নির্মাণ এবং আদনান একসাথে আসছে। ইলমাদের ক্রস করে মেয়েগুলো চলে যায়। আদনান এগিয়ে আসতে দেখে ইলমা বসে আছে, সাথে দুটো ছেলে এবং একটা মেয়ে। তাদেরকে দেখে বুড়ো কুচকে তাকায় আদনান।
ইলমাদের সামনে থামে। ইলমা আদনানের দিকে তাকিয়ে আছে। আদনানের চোয়াল শক্ত ঝাঁঝালো কণ্ঠে বলে, মেলিচা এখানে কি করছিস? রেস্টুরেন্টে মানুষ কেন আসে? বিপরীতে জবাব দেয় ইলমা। নির্মাণ তাকিয়ে আছে ইলমার দিকে। আদনান পুনরায় বলে, সবার সাথে রাতে আসার কথা ছিল, দেখছিস প্রেমিক নারী সদরঘাটে বসে আছে প্রেমিক পুরুষদের নিয়ে। মুখ সামলে কথা বলো, তুমি নিজেও তো মেয়ে নিয়ে এসেছো। আমি ছেলে মানুষ, মেয়ে নিয়ে আসলে কিছু হবে না। তুই না ভদ্র, তাহলে ছেলে মানুষের সাথে কি? আরে আরে, মায়ের থেকে মাসির দরদ বেশি দেখা যাচ্ছে। নির্মাণ ওদের কথা কাটাকাটি দেখে হাঁ হয়ে যায়। কতটুকু একটা মেয়ে, কিভাবে তর্ক করছে আদনানের সাথে। নির্মাণ আদনানকে থামিয়ে বলে, ভেতরে চল, ক্ষুধা লাগছে। তুই যা, এই মেলিচার বাচ্চা বড় ভণ্ড। নির্মাণ ওদের কথা কাটাকাটি দেখে হাঁ হয়ে যায়। কতটুকু একটা মেয়ে কিভাবে তর্ক করছে আদনানের সাথে। নির্মাণ আদনানকে থামিয়ে বলে, ভেতরে চল, ক্ষুধা লাগছে। তুই যা, এই মেলিচার বাচ্চা বড় ভণ্ড। আর একটা কথা বাড়ালে তোমার চোখ দুটো কাঁটা চামচ দিয়ে তুলে এখানকার শেফকে দিয়ে স্যুপ বানিয়ে খাওয়াবো। ইলমার থ্রেট শুনে বাকিরা থতমত খেয়ে যায়। নির্মাণ তখনও আদনানকে টানছে ভেতরে যেতে। আদনান রক্তচক্ষু করে বলে, প্রেমিক নারী বেশিবার বেড়েছিস। তোর আর তোর বাপের কি কি ক্ষতি করতে পারি তোর ধারণাও নেই। এরপর এই কথাটা বলে তোর খবর আছে। সর এখান থেকে, মাতাল কোথাকার। ওদের ঝগড়া শুনে ম্যানেজার এবং দুজন ওয়েটারও চলে আসে। কি হয়েছে বোঝার চেষ্টা করছে। আশেপাশের সবার নজর এদিকে। আদনানের তাতে ভ্রুক্ষেপ নেই। ইলমা বেশ বিরক্ত। আদনানের তো সেলফ রেসপেক্ট নেই, তারটাও খোয়ানোর ধান্দায় নেমেছে। আশপাশের পরিস্থিতি আর চোখে বোঝার চেষ্টা করে। কিছুটা চিৎকার করে আদনান বলে, এই মেলিচার বাচ্চা। ওটা মেলিচা না, মেলিশা হবে, মূর্খ কোথাকার। সিরিয়াস টাইমে বানান ভুল ধরাতে আদনান আরো রেগে আগুন। সে তো সবসময় মেলিচা বলেই ডাকে, অত শুদ্ধ উচ্চারণ করে না। তাও মেলিচার বাচ্চা ভুল ধরবে? আজকে ভুলটা না ধরলে কি এমন ক্ষতি হতো? কেউ কেউ মিটিমিটি হাসছে। নির্মাণ অবাক না হয়ে পারছে না। আদনানকে ঠেলে ঠুলে ভেতরে নিয়ে যায়। তাও যাওয়ার সময় বিড়বিড় করে কি যেন বলছিল সে। রিয়ান, মাহিম দুজনে হতভাগ হয়ে ইলমাকে দেখছে। প্রীতি অবাক হওয়া কণ্ঠে বলে, বাবা তোর এত সাহস, কিভাবে বললি? আরে ও তো মাতাল, আমার সাথে কথা কাটাকাটি হলেই থ্রেট দেবে। আমিও দেই, তখন চুপ হয়ে যায়। মোরাল অফ দ্য স্টোরি, আদনান এলোকে ভয় পায়। মাহিমের কথা ইলমা পাত্তা দেয় না। তাদের খাবার চলে আসতে খাওয়া শুরু করে সবাই। এই বিষয় নিয়ে আর কথা হয়নি। ভেতরে আসতে রিয়ানা আদনানকে জিজ্ঞেস করে, মেয়েটাকে এতক্ষণ ধরে ঝগড়া করছে কেন? রিয়ানের কথায় আদনান বিরক্তিতে চ উচ্চারণ করে। নির্মাণ কিছু বলার সাহস পাচ্ছে না। আদনান ঠান্ডা পানীয় খেয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। রিয়ানা তার প্রশ্ন তোলেনি। তাদের খাবার চলে আসতে খেয়ে নেয় সবাই। সবশেষে রাহা জিজ্ঞেস করে, ওই মেয়েটা কে আদনান? কাজিন। শান্ত স্বরে জবাব দেয় আদনান। রিয়ানা পুনরায় বলে, তোমার বেশ জুনিয়র। আদনানের প্রেমিক নারী। মাঝখান দিয়ে কথাটা বলে নির্মাণ। সাথে সাথে আদনান চোখ রাঙিয়ে তাকায়। রিয়ানা ভুরুকুচকে তাকায়। বাকিরাও তাকিয়ে আছে। আদনান সবার উদ্দেশ্যে বলে, ও সদরঘাটের প্রেমিক নারী। ওর ছেলে বন্ধু আছে, প্রেমিক আছে 4-5টা হবে, সেজন্য প্রেমিক নারী বলে ডাকি। তুই শিওর প্রেমিক আছে 4-5টা? সেজানের কথায় আদনান জবাব দেয়, তোর কি মনে হয় এখনকার জেনারেশনের ছেলে মেয়েদের 4-5টা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকাটা অস্বাভাবিক কিছু? সবাই কিন্তু এক হয় না। তুই নিজের মতো করে সবাইকে বিচার করছিস কেন? সেজানের কথায় আদনান কিছুক্ষণ চুপ থাকে। দাঁতে দাঁত চেপে জবাব দেয়, ওই মেরিচার বাচ্চাকে আমি হারে হারে চিনি। আমার মনে হয় না ওর প্রেমিক আছে। নির্মাণের কথায় আদনান রেগে তাকায়। বাকিরা আদনানের দিকে তাকিয়ে আছে। নিশাদ জবাব দেয়, ওকে দেখে ভদ্রই মনে হলো, পোশাক আশাক কিন্তু শালীন। মুহূর্তে সবাই ইলমার প্রশংসায় পঞ্চমুখ। মাঝখান দিয়ে নির্মাণ বলে, এরকম মেয়েগুলো ওয়াইফ হিসেবে পারফেক্ট। মেয়েটার টেস্ট দেখে আমি ফিদাম। আদনান রেগে জবাব দেয়, চুপ। ওই মেরিচার বাচ্চাকে নিয়ে আর একটাও কথা হবে না। স্লি সদরঘাটের প্রেমিক নারী আমাকে অপমান করার ফল হারে হারে টের পাবে। ওর পুরো নাম কি? কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে নির্মাণ। আদনান দেরি না করে জবাব দেয়, ওর নাম সদরঘাটের প্রেমিক নারী। শালা, তোর নাম তোর কাছে রাখ, রিয়েল নাম বল। ওইটা বলা যাবে না। আদনানের লুকোচুরি দেখে নির্মাণ ভুরু কুচকায়। রিয়ানা তার দিকে তাকিয়ে আছে। নির্মাণ মাঝখান দিয়ে বলে, তো লুকাচ্ছিস কেন? ও তো তোর প্রপার্টি না, অন্য কারোর। হয়তো ভবিষ্যতে আমাদেরও হতে পারে। বেশ। আদনান রক্তচক্ষু করে তাকায়। বাকিরা হতবাক।
নির্মাণ থতমত খেয়ে বলে, তোর গার্লফ্রেন্ড আছে ভাই? মেলিচা তৃপ্তি দুজনেই ভালোবে, নম্র ভদ্র। আমি চাই না ওদের মাঝে খারাপের ছোঁয়া লেগে পছন্দ ধরুক। খুবই শান্ত মেজাজে জবাব দেয় আদনান। বাকিরা মৃদু হাসে। তৃপ্তি না হয় তোর বোন, তোর দায়িত্ব আছে। আর মেলিচা, ওকে নিয়ে তো ভাবার কি আছে? আর একটাও কথা না। সেজান বলে বসে। সবাই চুপ। আদনান জীবনে কারোর প্রশংসা করে না, বন্ধু মহলাতে ভুলেও না, কিন্তু আজকে করলো তার বোন তৃপ্তি আর সদরঘাটের প্রেমিক নারী মেলিচার। সবার থেকে বিদায় নিয়ে বাইকে উঠে বসে আদনান। উদ্দেশ্য একটা, শপে যাবে। রিয়ানা, রাহা এবং নিশাতের সাথেই চলে যায়। শাহরিয়ার আদনান শেখ অনেকগুলো প্রেম করবে, কিন্তু কোনো মেয়ে মানুষকে বাইকের পেছনে বসাবে না, গাড়িতে নিজের পাশের সিটে বসাবে না, মেয়ে মানুষকে ছবি তুলে দিবে না, মেয়ে মানুষের হাতে খাবার খাবে না, মেয়ে মানুষের সাথে ঘুরতে যাবে না। এরকম অসংখ্য মেয়েবাদী পয়েন্ট আছে। অনেকগুলো প্রেম করলেও দিন শেষে সে সিঙ্গেল, কারণ তার প্রেমিকা আছে কিন্তু বউ নেই। প্লে বয় হলেও ইনোসেন্ট ভাব ধরে থাকতে পারে বেশ। হাতের আঙুল বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে ভেতরে প্রবেশ করে আদনান। লিভিং রুমে কেউই নেই, সবাই হয়তো রুমে বিশ্রাম নিচ্ছে। আদনান নিজের রুমে এসে শপিং ব্যাগটা খাটের উপর রাখে। শপিং ব্যাগে কি আছে? আছে অনেক স্পেশাল কিছু, স্পেশাল মানুষের জন্য। ভেবেই অদূরে হাসি ঝুলে। গিফট বক্সের ছবি তোলে, তাদের গ্রুপে সেন্ড করে লিখে, ফার্স্ট ডেটের জন্য গিফট কেনা দেন। নির্মাণ রিপ্লাই দেয়, যা যা, সময় এখন তোর। সন্ধ্যায় নাস্তা সেরে সবাই খোশ গল্পে মেতেছে, কিন্তু আদনানের কোনো খোঁজ খবর নেই। হয়তো ঘুমাচ্ছে এখনো। ইলমা নিজের গিফটগুলো আনপ্যাক করছে। সে ছবি আঁকতে পছন্দ করে, সাথে বই পড়তে। সেজন্য বেশিরভাগ বই এবং ছবি আঁকার সরঞ্জামের দেখা পায়। হুমায়ুন আহমেদ, সমরেশ মজুমদার আরও অনেক কালোজয়ী লেখকের বই তার গিফট বক্সে। সাথে হিজাব, জামাকাপড়, হাবিজাবি অনেক কিছুই আছে। ইনান শেখ মেয়ের আনন্দ মিশ্রিত মুখটার দিকে বারবার তাকাচ্ছেন। তার ইলমা বড্ড আদরের মেয়ে তার। ইলমা তৃপ্তির সাথে জিনিসপত্রগুলো নিয়ে রুমে আসে। ইলমা বইগুলো বুক সেলফ গুছিয়ে রাখছে। তৃপ্তি জামা কাপড়গুলো আলমারিতে তুলে রাখছে। রং তুলি ক্যানভাসগুলো ওয়ার্ড্রপের একটা ড্রয়ারে রাখে ইলমা। হুট করে তৃপ্তির নজর যায় ওয়ার্ড্রপের উপর থাকা একটা গিফট বক্সের দিকে। বুড়ো কুচকে বলে, আরে এটা আনপ্যাক করলি না? ইলমা জিজ্ঞেস করে, কোনটা? তৃপ্তি আঙুল দিয়ে ইশারা করে উপরে। ইলমা তাকায়। মুহূর্তে চোখে মুখে উপচে পড়ে বিস্ময়। তৃপ্তির দিকে তাকিয়ে বলে, এটা কে দিয়েছে? ও মা, তোর গিফট তুই জানিস না? না। তৃপ্তি সন্ধিয়ান দৃষ্টিতে তাকিয়ে বলে, বব টফ দেয়নি তো? এই তুই কিছু লুকাচ্ছিস না তো? মোটেও না। আমার বয়ফ্রেন্ড থাকলে সবার আগে তুই জানতি। তা অবশ্য ঠিক। তৃপ্তির কথা এলমা গিফট বক্সটা হাতে নেয়। দুজন বেশে আনপাক করতে করতে তাতে একটা ঘড়ি আর ব্রেসলেট পায়। দুজন দুজনের মুখ চাওয়াচাই করছে। তৃপ্তি ঘড়িটা হাতে নেয়, দেখে বেশ দামি মনে হচ্ছে। নাম খুঁজে বের করে, একটা ব্র্যান্ডের ঘড়ি, সাথে পাথর বসানো ব্রেসলেটও আছে। ঘড়ি আর ব্রেসলেট সহজেই তৃপ্তির হৃদয় কাড়ে। ইলমাকে বলে, যেই দিয়েছে তার পছন্দ আছে বলতে হবে। ইলমা চিন্তায় পড়ে যায়। ঘড়ির বক্সে দুটো চিরকুটো পায়। তাড়াতাড়ি একটা হাতে নিয়ে খোলে। কালো রঙের রঙিন কাগজে সাদা কালি দিয়ে লেখা। দুজনেই ভেবাচেকা খেয়ে যায়। পরের চিরকুটে লেখা। দুজনেই চিন্তিত। ইলমা বুঝতে পারছে না কি হচ্ছে। তাদের বিল্ডিং এ অপরিচিত কেউ আসে না, তাহলে গিফট দিল কে? তৃপ্তিও ভেবে পাচ্ছে না। অনেকক্ষণ চিন্তা করার পর তৃপ্তি বলে, রিয়ান, মাহিল, প্রীতি ওদের গিফটের সাথে মনে হয় ওটাও ছিল, তোর খেয়াল নেই? আরে না, 3টা বক্স ছিল আমার মনে আছে। সেগুলো তো একটা বড় শপিং ব্যাগে রেখেছিস, হয়তো কেউ সুযোগ বুঝে ওটাও দিয়ে গেছে। তাহলে ওয়ার্ড্রপের উপরে রাখলে আমার কেন মনে ছিল না? হয়তো খেয়াল নেই তোর। ইলমা মনে করার চেষ্টা করে আজকে সারাদিন কোথায় কোথায় গিয়েছিল সে, কে দিল, কখন দিল। এটা নিশ্চিত যে এটা কোনো পরশ মানুষ দিয়েছে, কিন্তু কে সে? ইলমা তৃপ্তি অনেকক্ষণ চিন্তা করে, কিছুই পায়নি। ধরে নিয়েছে কোনো আগন্তুক দিয়েছে সুযোগ বুঝে। হয়তো ইলমাকে চিনে সে, কিন্তু ইলমা তাকে চিনে না। এই ব্যাপারটা নিয়ে আর ঘাটাঘাটি করে না দুজন। একটু পর বাইরে বের হবে সবাই, সেজন্য দুজনে তৈরি হতে চলে যায়। ইলমা একটা লং গাউন পরিধান করে, সাথে হিজাব বাঁধে। আগন্তুকের দেওয়া ব্রেসলেটটা হাতে গলিয়ে নেয়। খারাপ লাগছে না, মানিয়েছে বেশ। একে একে শেখ পরিবারের সব সদস্য লিভিং রুমে আসে। ইনান শেখ মেয়েকে দেখে মুস্কি হাসেন। ফাইজ এবং ঈশিতা আসে। আদনান আসবে কিনা সন্দেহ। সাথে আছেন ফরিদা, পারভিন। ইজাজ তার বনুকে দেখে এগিয়ে আসে, হাত ধরে হাতের তালুতে চুমু দিয়ে বলে, আমার বনু। ইলমা মুস্কি হেসে ইজাজের গালে ঠোঁট ছোঁয়ায়। ঠিক তখনই আগমন হয় আদনানের। সবার নজর এখন তার দিকে। ধূসর রঙের শার্টের সাথে অফ হোয়াইট কালারের প্যান্ট। ফর্সা গালে সুন্দর লাগছে বেশ। আসলে ছেলেটা সুন্দর এবং সুদর্শন বটে।
তারেক মাহমুদ ড্রাইভারকে গাড়ি বের করতে বলেন। মেইন ডোরে তালা লাগিয়ে সবাই বাইরে আসে। আর একটা ওভারকল করে ডেকে নেন। ঈশিতা, ফরিদা পারভিন, তৃপ্তি এবং তারেক মাহমুদ নিজেদের গাড়িতে করে যান। ইনান শেখ তার পরিবার নিয়ে অন্য গাড়িতে ওঠে। আদনান নিজের বাইকে। মেয়ে মানুষ বাইকের পেছনে ওঠাতে রাজি না সে, কোনো কালেই না। দেখা যাবে বিয়ের পর বউকেও কারে করে আসতে বলবে, সে বাইক নিয়ে বেরোবে। নিরিবিলি শুনশান একটা রেস্টুরেন্টে আসে সবাই। ভেতরে খাবার অর্ডার করে বাইরে বসার মতো জায়গা আছে, সেখানে আসে সবাই। মূলত আশেপাশে গাছপালা আছে, ঠান্ডা মৃদু বাতাস এসে গায়ে লাগছে। সবাই টুলে বসে তৃপ্তি আদনানকে বলে, ভাইয়া একটা গান শোনাও। বাকিরাও তাকায় তার দিকে। ইনান শেখও সায় দেন তৃপ্তির কথায়, বলেন, একটা গান গাও আদনান। মুড নেই। মুহূর্তে চল শক্ত করে নেয় ইলমা। কত বড় বেয়াদব এই ছেলে। বাকিরা তার দিকে তাকিয়ে আছে, কেউ টু শব্দ করেনি। ইলমা বিরক্তি মাখা কণ্ঠে বলে, গার্লফ্রেন্ড বললে ঠিকই গাইতে। পরিবারের লোকেরা আবদার করেছে, সেজন্য যত ঢং। এই মেলিচার বাচ্চা, তোর মুখ বেশি চলে। তারেক মাহমুদ বিরক্ত হয়ে বলেন, আবার ঝগড়া শুরু করে দিয়েছো তোমরা? ফরিদা পারভিন বলেন, আদনান বেশি বেয়াদব হইতাছে দিন দিন। যারা খারাপ কিছু কয় নাই। জেরা না চেহারা। আদনান ধমক দিয়ে বলে, মেলিচার বাচ্চা, সব জায়গায় শুদ্ধ বলতে আসবি না। হয় নিজের নাম পাল্টা, না হলে মুখ বন্ধ রাখ। নাম আমি রেখেছি নাকি যে পাল্টাবো? কে রেখেছে? পাল্টা জবাব দেয় আদনান। সবাই চুপ, ইলমা নিজেও চুপ। হুট করে আদনানের মনে পড়ে ইলমার মায়ের কথা। নিস্তব্ধতা বিরাজ করছে মানুষগুলোর মাঝে, কেউ কোনো টুশব্দ করছে না। আদনান নিজেও চুপসে গেছে। বাকিরা যে যার মতো উঠে চলে যায় ভেতরে। শুধু ইলমা বসে রয়। মৃদু বাতাস চোখ মুখে এসে বাড়ি খাচ্ছে। তৃপ্তি দাঁড়িয়ে আছে সেখানে, সাথে আছে আদনান। তৃপ্তি কিছুক্ষণ চুপ থেকে আওড়ায়, সবাই চলে গেছে, ভেতরে চল। ইলমা ধ্যান ভঙ্গ করে তৃপ্তির দিকে তাকায়। আদনান বিরক্তি নিয়ে দেখছে দুজনকে, কিন্তু কোনো কথা বলছে না। আদনানকে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতে দেখতে ইলমার রাগ হয়। সবসময় উল্টাপাল্টা কথাবার্তা বলে সব নষ্ট করে দেয়। যেখানে যাবে সব লন্ডভন্ড করে দেবে। তৃপ্তি আদনানকে দেখে বলে, তুমি দাঁড়িয়ে আছো কেন? ব্যবহার তো শেখনি জীবনে। এই চুপ। মেলিচার নাটক দেখার জন্য দাঁড়িয়ে আছি এখনো। প্লিজ চলে যাও। তোমাকে দেখলে আমার মনে বিতৃষ্ণা জন্মে, ঘৃণা লাগে। ইলমার কথায় আদনান জবাব দেয় না, শুধু এক পলক তাকায় ইলমার মুখপানে। মেঝেতে দৃষ্টি স্থাপন করে কিছুক্ষণ থাকে, এরপর বড় বড় পা ফেলে স্থান ত্যাগ করে। তৃপ্তি ইলমাকে পুনরায় বলে, ভাইয়া সেভাবে বলতে চাইনি, মন খারাপ করিস না। এই না যে তোর কথা ওনার মনে পড়ে না। আই হোপ আজকের দিনে একটু বেশি মনে পড়ার কথা। ইলমা জবাব দেয় না, সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ায়। তৃপ্তির পেছন দিয়ে ভেতরে যায়। সবাই বসে আছে ভেতরে। ইলমা তৃপ্তি গিয়ে নিজেদের সিটে বসে। আদনান ফোনে ধ্যান দিয়ে রেখেছে। খাবার আসতে সবাই খাওয়ায় মনোযোগ দেয়। সবার আগে খাওয়া শেষ করে আদনান। তাকে দেখে মনে হচ্ছে তারাই আছে। খাওয়া শেষ হতেই বাইক নিয়ে বেরিয়ে যায় কোথাও। কালো রঙের স্লিভলেস টপস পরা, হাঁটুর উপর অব্দি টপস, পায়ে কালো রঙের হিল গলানো। ক্লাবের সামনে দাঁড়িয়ে আছে জেভিন, সাথে আছে তার দুটো ফ্রেন্ড। জেভিন কিছুক্ষণ অপেক্ষা করে তার দুজন বান্ধবীকে বলে ভেতরে চলে যেতে। সেও আসছে। দুজনে আর দেরি করেনি, ভেতরে গিয়ে ড্রিঙ্কস হাতে ড্যান্স করা শুরু করে দেয়। আদনান আসতে জেভিন হাঁপ ছেড়ে বাঁচে। এগিয়ে গিয়ে আদনানের গলা জড়িয়ে ধরে বলে, বেব, এত টাইম ওয়েস্ট করলে কেন? ফ্যামিলির সাথে ছিলাম, ডোন্ট ওয়ারি। এখন বাকি সময় তোমার আর আমার। আদনানের কথাই জেভিন হাসে। দুজন ভেতরে যায়। ড্রিঙ্কস হাতে নিয়ে চিয়ার্স করতে আদনান ঢকঢক করে গিলে নেয় নেশা পানীয়। জেভিনও তার ব্যতিক্রমে যায়নি। দুজনেই দুষ্টু পানি খেয়ে ড্যান্স করতে চলে যায়। আদনানের এক হাত জেভিনের কোমর ছুঁয়েছে, অন্য হাত জেভিনের হাতের আঙুলের ভাঁজে। কিছুক্ষণ ড্যান্স উপভোগ করার পর আদনান জেভিনকে ছেড়ে দেয়। চোখ মুখ আবছা হয়ে আসছে। জেভিন নিজেও নেশার ঘুরে আছে। আদনান জেভিনকে বায়ে বলে ফ্লাইং কিক ছুঁড়ে মারে। হেলে দুলে ক্লাবের বাইরে আসে। অন্ধকার চোখে মুখে নির্মাণের নাম্বারে কল দেয়। কিছুক্ষণ রিং হওয়ার পর রিসিভ করতে আদনান নেশাগ্রস্ত কণ্ঠে বলে, এই নির্মাণ, ক্লাবে আছি, তুই চলে আয়, আমাকে বাসায় যেতে হবে। কথাটা বলে কল কেটে ফোন পকেটে ঢোকায় আদনান। কিছুক্ষণ পর সিএনজি থেকে নেমে আসে নির্মাণ। আদনানকে দেখে তাড়াতাড়ি আসে, কাঁধে হাত রেখে বলে, এই অবস্থায় বাসায় যাবি? তাহলে কি শ্বশুর বাড়ি যাবো? বাইক স্টার্ট দে। কথাটা বলে চাবি নির্মাণের হাতে দেয়। নির্মাণ চাবি হাতে ঢোক গেলে সে কি ভালো করে বাইক চালাতে পারে নাকি? আজকে একটা ছোটখাটো দুর্ঘটনা ঘটবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। নির্মাণ চাবি হাতে নিয়ে বলে, আমাদের নতুন ফ্ল্যাটে চল, আগামীকাল বাসায় যাস। এখন এই অবস্থায় গেলে সমস্যায় পড়বি।
নির্মাণের কথায় আদনান বিরক্ত হয়, টান দিয়ে চাবি নেয়, বাইকে বসে বাইকে স্টার্ট দেয়। নির্মাণ বারণ করছে তাও শুনছে না আদনান। বাইক নিয়ে সোজা বাসার উদ্দেশ্যে রওনা হয় সে। এদিকে নির্মাণ সিএনজি একটা ধরে আদনানের পিছু নেয়। সেজানকেও টেক্সট করে দেয় আসার জন্য। চিন্তায় ঘাম ছুটে যায় নির্মাণের, না জানে কি হবে। এই আদনানটা একটু বেশি বেপরোয়া। চোখে মুখে আধার নেমে আসছে, তাও চোখ খুলে রেখে বাইক চালাচ্ছে আদনান। সামনে থেকে আসছে একটা কার। বাইক এক্সাইট করে চালাতে গেলেও দুর্ঘটনা ঘটেই যায়। কারের সাথে ধাক্কা লেগে বাইক সহ পিচ ঢালা রাস্তায় পড়ে যায় আদনান। হাত পা ছিলে গেছে, কিন্তু তার হুঁশ নেই সেসবে। চোখ দুটো বন্ধ করে অচেতন হয়ে যায়। গাড়ি থেকে নেমে আসে একজন ভদ্রলোক এবং তার ড্রাইভার। রাস্তায় পড়ে থাকা আদনানের কাছে যায়। ভদ্রলোক আদনানকে ডাক দেয় অনেকবার। আদনানের কানে সে আওয়াজ গেলেও কোনো রেসপন্স করে না। পেছন দিয়ে নির্মাণ আসে। আদনানকে পড়ে থাকতে দেখে কপাল চাপড়ায়। যেটা ভেবেছে ঠিক সেটাই হয়েছে। আদনানের সামনে বসে হাত চেক দেয়, রক্ত বেরোচ্ছে। ভদ্রলোক নির্মাণকে দেখে বলে, তুমি ওর কি হও? বন্ধু। ওকে আমার গাড়িতে তোলো, হসপিটালে নিতে হবে। নির্মাণ মাথা নাড়ায়, ড্রাইভার সহ ধরে গাড়িতে বসায়। আদনান অচেত হওয়ায় ভদ্রলোক বুঝতে পারেনি নেশা করে এমন হয়েছে। ভেবেছেন চোট বেশি পায় অজ্ঞান হয়ে গেছে। নির্মাণও এসব নিয়ে কথা বাড়ায়নি। সেজান আসতে বাইকের দায়িত্ব দিয়ে আদনানের সাথে গাড়িতে বসে নির্মাণ। ভদ্রলোক চিন্তিত স্বরে বলেন, আজকালকার পোলাপানগুলো বাইক চালানোর সময় হুঁশ থাকে না। ও তো তেমন স্পিডে চালায়নি বাইক। তা অবশ্যই ঠিক, কিন্তু বাইক ডানে চাপাইলে কি এমন হতো? আপনার ড্রাইভার খারাপ, চেঞ্জ করে নতুন নেন। ভদ্রলোক তার ড্রাইভারের দিকে তাকায়। ড্রাইভার ভয় আছে, না জানি এবার তার চাকরি নষ্ট হয়ে যায়। কি এক আপদের সাথে ধাক্কা লাগতে গেল। ভীতি হাতে গাড়ি চালাচ্ছে ড্রাইভার, পথ যেন ফুরাচ্ছে না। নির্মাণ বিরক্ত হয়ে গাড়ি চালানো দেখে পুনরায় বলে, আমি ভুল কিছু বলিনি আঙ্কেল। দেখুন না, গাড়ি এমন ধীরে চালাচ্ছে যেন গাড়ি ব্যথা না পায়। ভদ্রলোক বিরক্তিতে চা উচ্চারণ করেন। ড্রাইভারকে ইশারা দেয় গাড়ি তাড়াতাড়ি চালানোর জন্য। তখন রাত অলমোস্ট 12:30টার ঊর্ধ্বে। একটা হসপিটালে নিয়ে অ্যাডমিট করানো হয় আদনানকে। হাত পা ড্রেসিং করিয়ে ব্যান্ডেজ করে দেওয়া হয়। ভদ্রলোক বিল দিয়ে নির্মাণকে বলেন, আমি আগামীকাল আবার আসব, এখন বাসায় যাচ্ছি, তোমার বন্ধুর খেয়াল রাখো। নির্মাণ আশ্বাস দেয়। ভদ্রলোক চিন্তামুক্ত হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। এদিকে আদনান পড়ে পড়ে ঘুমাচ্ছে। নির্মাণও পাশের বেডে শুয়ে পড়ে। পরের দিন সকাল 8টায় শেখ পরিবারের খবর আসে আদনান বাইক অ্যাক্সিডেন্ট করেছে। এই নিয়ে তারেক মাহমুদের কোনো প্রতিক্রিয়া নেই। তিনি নাস্তা সেরে নিজের কাজে চলে যান। ঈশিতা রেডি হয়। ফরিদা পারভিন অলরেডি কান্নাকাটি শুরু করে দিয়েছেন। তার নাতির কি হলো, কি দরকার ছিল বের হওয়া। তৃপ্তি ইলমাও তৈরি হয় হসপিটালে যাবে বলে। দুজনে যাবে আদনানকে দেখতে। ফায়েজা ইসলাম রান্নাবান্না সামলাবেন, সেজন্য তিনি বাসায় থেকে গেছেন। ইজাজ হসপিটাল থেকে আদনানকে দেখে স্কুলে যাবে, সেজন্য সেও বাবা দাদির সাথে রওনা দিয়েছে। নার্স এসে আদনানকে রেখে গেছে। ডক্টর এখনো আসেনি। এদিকে আদনানের এখনো ঘুম ভাঙেনি। নেশা কেটেছে কিনা সন্দেহ। নির্মাণ নার্সকে বলে দিয়েছে নেশার কথা যাতে কাউকে না বলে। বাইরে থেকে নাস্তা খেয়ে এসেছে নির্মাণ। আদনানের নাস্তার সাথে করে নিয়ে কেবিনে প্রবেশ করে। তার পেছন দিয়ে ইনান মাহমুদ এবং বাকিরা আসে। নির্মাণ এবার চিন্তায় পড়ে যায়। ফরিদা পারভিন আদনানের কানের কাছে বিলাপ জুড়ে দিয়েছেন। ঈশিতার ছেলেকে একবার পরখ করে নির্মাণের দিকে কঠোর দৃষ্টি নিক্ষেপ করে বলে, কিভাবে হয়েছে? গাড়ির সাথে ধাক্কা লেগেছে। বলরটা এভাবেই মরবে, চোখ তো পকেটে রেখে বাইক চালায়। ঈশিতার ঝাঁঝালো কণ্ঠে নির্মাণ ঢোক গিলে। ইনান মাহমুদ আদনানকে কয়েকবার ডাকে, কোনো রেসপন্স নেই। ফরিদা পারভিনও ডাকেন। সবাই মিলে ডাকাডাকি করার পরেও চোখ মেলেনি আদনান। ইনান মাহমুদ নির্মাণকে বলেন, আরে আঙ্কেল, কি বলছেন এসব? ও ক্লাবে যায়নি, আমার বাসায় গিয়েছিল আর্জেন্ট থাকায়, ফেরার পথেই দুর্ঘটনা। কথাটা বলে নির্মাণ আদনানকে বকতে শুরু করে, হালার পো, তাড়াতাড়ি ওঠ, একটু পর তোর জন্য আমি না কট খেয়ে বসে থাকি। বিড়বিড় করে আদনানের কানের কাছে যায় নির্মাণ। ফরিদা পারভিন চিন্তিত হয়ে বলেন, তৃপ্তি আওড়ায়, ভাইয়া সত্যি কিছু হয়ে যায়নি তো? মেয়ের কথা ঈশিতা ধমক বলেন, কি সব আবল তাবল বকছো, মাথা গেছে নাকি? ধমক শুনে তৃপ্তি চুপসে যায়। ঈশিতা গলার স্বর উঁচু করে বলেন, আদনান ওঠো, তোমার নাটক দেখে সময় নষ্ট করার কারোর মুড নেই।